আচ্ছা এইটার ইয়াটা কই? এটার কারণে শেড পরে বোল্ড। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারতেছো? কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। এন্ড ঘুমে ঘুমে ক্লাস করতেছো কিনা। যাক, ফেসবুকে এখনো লাইভে যাইনি, আরেকবার ইন্ট্রোটা দিতে হবে। ওকে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। সবার ঘুম ভাঙছে তো? ঘুম ভাঙছে কিনা বলো। শুক্রবারের দিন, ঠান্ডার দিন, সবাই একটু বেশি ঘুমাইতে চায়, বাট এত ঘুমাইলে হবে না, বুঝতে পারছো? সো সবকিছু ঠিকঠাক। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের সেকেন্ড ক্লাস, এবং আমরা আজকে গতদিন যা পড়েছি তারপর থেকে স্টার্ট করব। হ্যাঁ, সবাই জয়েন করে ফেলো, খুব বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও, ইনভাইট দিয়ে দাও। আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। কলমটা দিও ব্রো। সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম, সাউন্ড কি ভাঙছে? হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। এখন ঠিক আছে কিনা দেখো তো, সাউন্ড ঠিক আছে কিনা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। ফয়সাল আহমেদ, তোমার মাইকটা অফ করো। হ্যাঁ, ফয়সাল আহমেদ, মাইকটা অফ করো। অন করা আছে মাইকটা। কি হইলো? তুমি আরে বের করে দাও, বের করে আবার জয়েন করো। করছে? ওকে, ঠিক আছে। যাক, সো মোটামুটি আজকে সবাই জয়েন করলে ফেসবুকটাই দাও তো, কি অবস্থা। ওকে, ফেসবুকে সবাই আসতেছে এখন, ঠিক আছে? ফেসবুকে সবকিছু ঠিকঠাক ঠিকঠাক আছে? সাউন্ড একটু কম আসে, এই দেখো তো কি করছো। সাউন্ড কি কম আসে না সাউন্ড ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার সকাল 10টায় আমাদের ক্লাস, শুক্রবার সকাল 10টায়, ঠিক আছে? আজকে আমার ফ্লাইট না, 1 তারিখ, ঠিক আছে? সবাই একটু বলো তো সাউন্ড ওকে কিনা ফেসবুকে, তাহলে আমরা শুরু করে দিব। হ্যাঁ, ওকে, 10টা 4 বাজে, 10টা 5 আমরা শুরু করে দিব আজকে, যেহেতু সকালবেলা। তো তোমাদের যদি পরিচিত বন্ধু থাকে যে ক্লাস করতেছে না, ওরে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের আজকে দ্বিতীয় ক্লাস। ওকে, ঠিক আছে। সো আমি পোস্ট দিয়েছিলাম, সকালেও পোস্ট দিয়েছিলাম, দেন হচ্ছে সকালে হয়তো বা অনেকেই ঘুমাচ্ছিল। আসো আমরা শুরু করি। ওকে, ডান, ঠিক আছে। সঞ্জয়দার ক্লাস নেক্সট ডে। তোমরা গ্রুপের কভার ফটোতে আমাদের রুটিনটা দেখবে। রুটিনটা দেখবে হচ্ছে, এটা একটু লাগায় ফেলো না, শেড আসে। ওকে, গ্রুপের কভার ফটোতে, ঠিক আছে? গ্রুপের কভার ফটোতে আমাদের রুটিনটা দেখবে। সো দেখবে হচ্ছে আমাদের ক্লাস কোনটা, শনি সোম বুধ আর শুক্র। শনিবার আর সোমবার, বুঝো, শনিবার আর সোমবার সঞ্জয় দাদা ক্লাস নিবে, ওই 2 দিন হবে গুণগত রসায়ন। আর হচ্ছে আমাদের বুধবার আর শুক্রবার আমি ক্লাস নিব। বুধবার রাত 10টায়, শুক্রবার কি সকাল 10টায়। আই রিপিট, শুক্রবার সকাল 10টায়। আচ্ছা, সমস্যা নেই, আসো আমরা শুরু করি। আমরা গতদিন হচ্ছে পর্যায় সারণীর বেসিকটা আলোচনা করছিলাম। আজকে আমরা একটা জায়গা থেকে স্টার্ট করব, খেয়াল করো। আমরা আজকে যে কাজটা করতে যাচ্ছি, খেয়াল করো, আমাদের পর্যায় সারণীকে 4টা ব্লকে ভাগ করা হয়েছিল। কয়টা ব্লকে? সবাই খাতা কলম নাও, গতদিন পর থেকে নোট হবে। হ্যাঁ, কয়টা ব্লকে ভাগ করা হয়েছিল? 4টা ব্লকে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে এস ব্লক, একটা হচ্ছে পি ব্লক, একটা হচ্ছে ডি ব্লক, একটা হচ্ছে এফ ব্লক। এস ব্লক মৌলের সংখ্যা কতটি? 14টি। পি ব্লক কত আমাদের? 36টি। ডি ব্লক হচ্ছে আমাদের 41টি, আর এফ ব্লক হচ্ছে 27টি। ওকে, এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট পোরশন, যেটা একটা জিনিস নোট ডাউন করো। গতদিন আমার এই বোর্ডের উপরের অংশে কি হয় এটা দেখা যায় না, কারণ উপর থেকে লাইটের শেড পড়ে। সো পি ব্লকটা আমি এইভাবে দেখাই দিছিলাম। সো পি ব্লকের যে গ্রুপ হচ্ছে, গ্রুপ 13 থেকে, এদের অবস্থানগুলো গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত মৌলগুলা। সো এখানে মনে হয় সামহাও 11 থেকে এসে পড়ছিল। সো এই জিনিসটা একটু ক্লিয়ার করে নাও। হ্যাঁ, অনেকে কনফিউজড হয়ে গেছি না,
বাট এটা কিন্তু গ্রুপ 13 থেকে 18। ডান? ডান সবাই? আচ্ছা, এস ব্লক হচ্ছে গ্রুপ 1 প্লাস গ্রুপ 2, সাথে হচ্ছে হিলিয়াম আছে, একটু বুঝছো। এই হচ্ছে আমাদের পর্যায় সারণী, ঠিক আছে? তো পর্যায় সারণীতে তুমি যদি গণো, একটু খেয়াল করো, তুমি যদি গণা ধরো 1 2 3 4 5 6 7, গ্রুপ 1 এ 7টা মৌল, গ্রুপ 2 তে কয়টা দেখো? প্রথম পর্যায়ে কিন্তু 2টার বেশি মৌল থাকতে পারবে না, তাই গ্রুপ 2 তে এই জায়গাটা ভ্যাকেন্সি। বুঝতে পারছো? তাহলে গ্রুপ 2 তে কয়টা মৌল? 1 2 3 4 5 6, টোটাল কয়টা আসে? 13টা। টোটাল কয়টা মৌল আসে বাবা? 13টা মৌল আসে। তাহলে আমরা যে বললাম গ্রুপ 1 আর গ্রুপ 2, বুঝছো, গ্রুপ 1 আর গ্রুপ 2 এরা দুইজন এস ব্লক মৌল। তো এস ব্লক মৌলের সংখ্যা ভাইয়া কয়টা বলছি? 14টা বলছি। এস ব্লক কয়টা বলছি? 14টা বলছি। বাট এইখানে আছে কয়টা ভাইয়া? এইখানে আছে কিন্তু 13টা, বুঝছো। এস ব্লক 14টা বলছি, বাট এই দুই গ্রুপ মিলে এখানে আছে কয়টা? 13টা। তার মানে কি এখানে আরেকটা মৌল আছে, সেটা হচ্ছে হিলিয়াম। বুঝছো, হিলিয়াম কি? এস ব্লক মৌল। হিলিয়ামটা কি? এস ব্লক মৌল। কনফিউশন ক্লিয়ার? সো হিলিয়াম কেন এস ব্লক, এগুলোর কারণ আমি যখন এস ব্লকের বৈশিষ্ট্য পড়াবো তখন বুঝাবো। হিলিয়ামটা কি? এস ব্লক মৌল, ঠিক আছে? হিলিয়ামটা কি? এস ব্লক মৌল। ডান? ডান সবাই? তাহলে টোটাল 14টা মৌল, টোটাল 14টা মৌল। সো হিলিয়ামটা এস ব্লক মৌল, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক বেশি। ওকে, ডি ব্লক মৌল কতটি? 41টি। এটা কোথা থেকে স্টার্ট একটু খেয়াল করো। এটা হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, বুঝছো। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত ডি ব্লক মৌল। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত আছে। আর এফ ব্লক মৌল সব গ্রুপ 3 তে। এফ ব্লক মৌল কোথায়? সব গ্রুপ 3 তে। কারণ কি দেখো, এফ ব্লক মৌলগুলোকে কি বলছি? এই যে দেখো, এই যে এই জায়গাটায় কি আছে? আমাদের ল্যান্থেনাইট সিরিজ আছে, এখানে ল্যান্থেনিয়াম একটা মৌল আছে, এখানে অ্যাক্টিনিয়াম একটা মৌল আছে। এদের কি হয়েছে? দুইটা লেজ গজাইছে। ল্যান্থেনিয়াম থেকে একটা লেজ গেছে, অ্যাক্টিনিয়াম থেকে একটা লেজ গেছে। বুঝতে পারছো? ওকে, ল্যান্থেনিয়াম থেকে একটা লেজ গেছে, অ্যাক্টিনিয়াম থেকে একটা লেজ গেছে। বুঝতে পারছো? সো ল্যান্থেনিয়াম আর অ্যাক্টিনিয়াম এই দুইটাই কোনটায়? গ্রুপ 3 তে অবস্থিত। এটা কি গ্রুপ 3? ল্যান্থেনিয়াম সিরিজ আর অ্যাক্টিনিয়াম সিরিজ, এই দুইটা সিরিজই কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ 3 তে অবস্থিত। গ্রুপ 3 তে অবস্থিত। তাই আমরা বলতে পারি যে এফ ব্লক মৌলগুলো সব কোন গ্রুপে ভাইয়া? গ্রুপ 3 তে। সো এই চারটা জিনিস সবার ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু আমাকে বলো। এই চারটা জিনিস সবার ক্লিয়ার হয়েছে কিনা? এই চারটা জিনিস একটু সবার ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু সেই কমেন্টে জানাও। হ্যাঁ, এটা আহামরি, এটা গতদিনই পড়াইছি। এখন আজকে নতুন কি পড়াবেন ভাই? আজকে নতুন যে জিনিসটা পড়াবো খেয়াল করো। খেয়াল করো, আজকে নতুন যে জিনিসটা পড়াবো তোমাদের, এটা হচ্ছে এই চারটা ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস আছে। এই চারটা ব্লকের কি আছে ভাইয়া? সাধারণ ইলেকট্রন বিন্যাস আছে। মানে যে ইলেকট্রনিক কনফিগারেশন, বাইরের অবস্থা যদি এরকম হয় তাইলেই আমরা ধরে ফেলতে পারবো। মানে ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাসটা যদি এরকম হয়, মানে হচ্ছে আমি যে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা লিখে দিব, তাইলেই তুমি বুঝতে পারবে এটা হচ্ছে এস ব্লকের মৌল। বুঝতে পারছো? সো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমি আরেকবার একটু রিপিট করতেছি। এস ব্লক 14টা, গ্রুপ 1 গ্রুপ 2 আর সাথে হিলিয়াম থাকবে। পি ব্লক 36টা, গ্রুপ 13 থেকে 18, ঠিক আছে? তারপরে হচ্ছে ডি ব্লক 41টা, গ্রুপ 3 থেকে 12, এফ ব্লক 27টা। আচ্ছা, ডি ব্লকের ভিতরে এফ ব্লকে একটু খেয়াল করো, হিসেবে তোমরা দেখবা এই যে এইখানে ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, এখানে টোটাল 30টা মৌল আছে। কয়টা মৌল ভাইয়া? টোটাল 30টা মৌল আছে। ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের টোটাল কয়টা মৌল? 30টা মৌল। গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 দুগুণে 30। এখন কথা হচ্ছে গিয়ে এইখানে একটু খেয়াল করবে তোমরা, এই যে ল্যান্থেনিয়ামটা দেখতেছো, তারপরে অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। বুঝতে পারছো? ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এই যে তিনটা মৌল দেখতেছো, এই তিনটা মৌল কিন্তু ডি ব্লক মৌল। আই রিপিট, এই তিনটা মৌল কি? ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম। ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম,
এই তিনটা মৌল কি মৌল? ডি ব্লক মৌল। এই তিনটা মৌল কি? ডি ব্লক মৌল। তার বাদে দেখো, যেহেতু আমি বললাম এই দুইটা সিরিজ এফ ব্লক মৌল, এই দুইটা সিরিজের ভিতরে তিনটা মৌল ডি ব্লক, তাহলে বাদ থাকে কত? 30টা থেকে 3টা গেলে 27টা থাকে না? তো এই কারণে এফ ব্লক মৌল কয়টা হয় ভাই? 27টা হয়। এফ ব্লক মৌল কয়টা হয়? 27টা হয়। বুঝতে পারছো? তো এই যে 41টার ভিতরে স্পেশালি মনে রাখবা, এখানে ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। বুঝে গেছে? ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এই তিনটা জিনিস আছে। ওকে, এই তোমরা ঘুমায় যাচ্ছ কিনা? তোমরা ঘুমায় যাচ্ছ কিনা? এটা হচ্ছে গত দিনের পড়াই পড়লাম, আমরা নতুন কিছু পড়ি নাই। জাস্ট এই 10-12 মিনিট যেন সব স্টুডেন্টরা জয়েন করে, এটার জন্য নতুন কিছু আমরা আজকে পড়ি নাই। গত ইনি এটা পড়াইছিলাম, আজকে আরেকবার রিপিট করে দিলাম। ঘুমায় না, হ্যাঁ। সকালবেলা যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে ঝিমুনি ভাব। সো তোমরা ঝিমাবা না, একটু শরীরটা ঝাড়া দাও, মানে ফুল এনার্জি নিয়ে ক্লাস করো, তাইলে বুঝবা। হ্যাঁ, এখন আসো, খেয়াল করো, এটা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখবো। কি দেখবো? সাধারণ ইলেকট্রন বিন্যাস। বুঝছো? প্রত্যেকটা ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ই মাইনাস দিয়ে ইলেকট্রন বোঝাচ্ছি, বুঝতে পারছো? ই মাইনাস দিয়ে ভাই কি বুঝাচ্ছি? ই মাইনাস দিয়ে ইলেকট্রন বুঝাচ্ছি। বুঝছো? ই মাইনাস দিয়ে ভাই কি বুঝাচ্ছি? ই মাইনাস দিয়ে ভাই হচ্ছে ইলেকট্রন বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি? ইলেকট্রন বুঝাচ্ছি, ইলেকট্রন। এখন খেয়াল করো, সাধারণ ইলেকট্রন বিন্যাস পড়তেছি। ফার্স্ট অফ অল আসো, এস ব্লক। এস ব্লকের সবার সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 থেকে 2, অর্থাৎ এস ব্লকে যারা আছে সকলের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1 থেকে 2। আমি ব্যাখ্যা দিয়ে লিখে দিব, আগে লেখো তোমরা। পি ব্লকের যারা আছে সবার সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 NP 1 থেকে 6। পি ব্লকের যারা আছে সবার সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NS2 NP 1 থেকে 6। তারপরে আসো, ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 থেকে 2 N-1 D1 থেকে 10। লেখো, আমি বুঝাচ্ছি, সবগুলা বুঝাবো, আগে শুধু লেখো। NS1 থেকে 2 N-1 D1 থেকে 10। আর এফ ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 থেকে 2 N-1 D1 থেকে 10 N-2 F1 থেকে 14। এটা হচ্ছে এফ ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? এফ ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ওকে, ডান ডান ডান। এটা একটু লেখো, এখনো কিছুই বুঝাই নেই। এস ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা লেখো, NS1 থেকে 2। পি ব্লকের NS2 NP1 থেকে 6। তারপর ডি ব্লকের NS1 থেকে 2 N-1 D1 থেকে 10। এফ ব্লক NS1 থেকে 2 N-D1 থেকে 10 এবং N-2 F1 থেকে 14। সবার ডান। এখন আসো কিভাবে আসলো, দেখো কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেখাই। ধরো এস ব্লকের একটা মৌলের নাম বলো, সোডিয়াম। সবাই আমরা জানি, হ্যাঁ, সোডিয়াম কি? 1s2 2s2 2p6, ঠিক আছে, and 3s1। এটা হচ্ছে ব্যাকডেটেড নিয়ম। এটা কি নিয়ম? ব্যাকডেটেড নিয়ম। আমরা কি নিয়মে করব দেখো তো। দেখো, এই পর্যন্ত কয়টা আসে? 10টা না? কি একটা নিষ্ক্রিয় গ্যাস আসে কিনা খেয়াল করো। নিষ্ক্রিয় গ্যাস আসে। এটা কে? নিষ্ক্রিয় গ্যাসটার নাম কি? নিয়ন না? এই নিষ্ক্রিয় গ্যাসটার নাম কি বলতো? 10টা নিষ্ক্রিয় গ্যাস, 10টা মৌল, এটার নাম কি বলবো আমরা? নিয়ন বলবো, নিয়ন। ঠিক আছে, নিয়ন 3s1। দেখো সোডিয়ামকে কিভাবে লিখতে পারি? নিয়ন, নিয়ন পর্যন্ত তো কমন, তারপরে 3s1। তারপর পটাশিয়াম কি করতে পারে? দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। নিয়নের পরে কে আসে বলতো? হিলিয়াম, নিয়ন। নিয়নের পরে কে আসে ভাই বলো সবাই? এখানে আর্গন আসে না? 3 এর জায়গায় কি দিবা? 4s1। 3 এর জায়গায় কি দিব আমরা? 4 দিব, 4s1। তারপর রুবিনিয়াম কি করব দেখো তো। আর্গনের পরে কে আসে ভাই? ক্রিপ্টন না? দেখো আর্গনের পরে কে আসে? ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ঠিক আছে, ক্রিপ্টন, জেনন, রেনন, লিনাকে রবি। তো এখানে কি হবে? 5s1। দেখছো? এখন তুমি যে বড় হইছো, তোমাকে যে কোনো ধরনের ইলেকট্রন বিন্যাস দিলে তুমি কিন্তু পানি ভাত, মানে তোমার জন্য বের করা একেবারেই সহজ।
এখন সবগুলাতেই দেখো, সবগুলাতেই কি আছে, সবচেয়ে বাইরের স্তরে একটা ইলেকট্রন আছে। তো আমি, এটা তো গ্রুপ 1, এটা কি গ্রুপ 1, তো এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস বলতে পারি না NS1, মানে সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন বিন্যাস। সবার বাইরে NS1 মানে s অরবিটালে একটা ইলেকট্রন থাকবেই, সবার বাইরে s অরবিটালে একটা ইলেকট্রন থাকবে, এবং nটা চেঞ্জ হবে কি অনুযায়ী চেঞ্জ হবে, পর্যায় অনুযায়ী। ঠিক আছে, তৃতীয় পর্যায়ে থাকলে n এর ভ্যালু 3, চতুর্থ পর্যায়ে থাকলে n এর ভ্যালু 4, পঞ্চম পর্যায়ে থাকলে n এর ভ্যালু 5। দেখো কিভাবে তৃতীয় পর্যায়ে থাকলে 3, দেখো এই যে ফিগারটা দেখাই, সোডিয়াম কয় নাম্বার পর্যায়ে, 1 2 3, 3 নাম্বার পর্যায়ে, তাহলে n এর ভ্যালু 3। পটাশিয়াম কয় নাম্বার পর্যায়ে, 4 নাম্বার পর্যায়ে, n এর ভ্যালু কত, 4। রুবিডিয়াম কয় নাম্বার পর্যায়ে, 5 নাম্বার পর্যায়ে, n এর ভ্যালু কত, 5। বুঝতে পারছো? সবাই বুঝতে 2 কমেন্ট করো যে সবার সবচেয়ে বাইরের স্তরে, সবার সবচেয়ে বাইরের স্তরে একটা ইলেকট্রন থাকবে গ্রুপ 1 এর। তারপর দেখো গ্রুপ 2 যদি আসো, বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম। বেরিলিয়াম কত বলতো, এখানে কি দিবা, হিলিয়াম দিবা তোমরা, হিলিয়াম, দেন সবচেয়ে বাইরের স্তরে 2s2। ঠিক আছে, কি দিবে, 2s2, কারণ দুইটা ইলেকট্রন থাকবে। টোটাল কয়টা ইলেকট্রন বেরিলিয়ামের, 4টা ইলেকট্রন। বেরিলিয়ামের টোটাল কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। তারপর ম্যাগনেসিয়াম, হিলিয়ামের পরে কে আসে, নিয়ন। তো তুমি এখানে কি দিবা, 3s2 না 2s2, 3s2, দুইটা করে ইলেকট্রন থাকবে। ক্যালসিয়াম, আর্গন, এখানে কি দিবে ভাইয়া, তুমি 4s2 দিবা, পর্যায় অনুযায়ী চেঞ্জ হবে। বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে 2s2, ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ে 3s2, ক্যালসিয়াম চতুর্থ পর্যায়ে 4s2। তাহলে আমি বলতে পারি না এইখানে সবগুলার কমন ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns2, মানে s অরবিটালে সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, দুইটা ইলেকট্রন থাকবে। s অরবিটালে সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, দুইটা ইলেকট্রন থাকবে। এই কারণে s ব্লক যেহেতু এই গ্রুপ 1 আর গ্রুপ 2 কম্বাইন করে হইছে, ঠিক আছে, s ব্লক কি হইছে, গ্রুপ 1 আর গ্রুপ 2 দুইটা কম্বাইন করে s ব্লক না, তাই আমি বলতে পারি না s ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস এই দুইটা মিলে ns1 ও হইতে পারে, ns2 ও হইতে পারে। এই কারণে হইছে ns1 থেকে 2। বুঝা গেছে, s ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, ns1 থেকে 2। s ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি ভাই, ns1 থেকে 2। ডান, ডান সবার, সবাই একটু বলো ভাই একটু। আমি আবার বলতেছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আবার, আর তোমরা বই রিডিং এখন স্টার্ট করো না, এখন স্টার্ট করলে দেখা গেছে হচ্ছে বইগুলোতে এলোমেলো ভাবে আছে, 4-5টা লেকচার যাক, 6-7টা লেকচার যাক, তারপরে বই রিডিং স্টার্ট করো। হ্যাঁ, এখন পেরেশানের কিছু নাই, ভাইয়া ক্লাসে যা পড়ায় দেই ওইটা রিভাইজ করো, ভাইয়া ক্লাসে যা পড়ায় দেই ওইটা রিভাইজ করো, আরেকবার রিপিট করে দেই। আমরা গ্রুপ 1 এ সবার সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখলাম। সোডিয়াম, সোডিয়াম কি নিষ্ক্রিয় গ্যাস লিখবো, নিয়ন, তারপরে 3s1, কারণ কি সোডিয়াম তৃতীয় পর্যায়ে। পটাশিয়াম, আর্গন 4s1, রুবিডিয়াম, ক্রিপ্টন 5s1। এইভাবে আমরা বলবো। বেরিলিয়াম 4টা ইলেকট্রন, হিলিয়াম 2টা চলে গেল 2s2, ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন, নিয়ন চলে গেল 10টা ইলেকট্রন 3s2, তারপরে আমরা ক্যালসিয়াম, আর্গন 4s2। এই হচ্ছে এস ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস, কারণ এদের সবচেয়ে বাইরের স্তরে একটা ইলেকট্রন থাকে, এদেরকে আমরা বলি ns1। এদের সবচেয়ে বাইরের স্তরে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকে, এদেরকে আমরা বলি ns2। তাহলে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, ns1 থেকে 2। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি ভাইয়া, ns1 থেকে 2। ওকে, কি বললো, নিয়ন আর ক্রিপ্টন আসলো কেমনে? ঠিক আছে, দেখো হিলিয়াম, নিয়ন, নিয়ন মানে 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রনের পরিবর্তে তার নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোটা লিখতে পারো। বুঝতে পারছো? এখন আসো, আমরা যদি পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখি, ধরো পি ব্লকের একটা মৌল বলো তোমরা, ফসফরাস। ঠিক আছে, ফসফরাস কত, 15, তাই না? তো তুমি এখানে কি লিখতে পারো, 1s2, 2s2, 2p6, এগুলো আর লিখবা, বলো এটুকু লেখার দরকার আছে? 3s2, 3p3, ইলেকট্রন বিন্যাস তো আমরা 9-10 এ পড়ে আসছি, তাই না? ইলেকট্রন বিন্যাসটা অ্যাটলিস্ট পারি সবাই, 3s2, 3p3। তো দেখো এই 3 মানে কি, সবচেয়ে বাইরের শক্তি স্তর, একটু বুঝছো। এখানে 3s2, 3p3 মানে কি, এটা বোঝাচ্ছে সবচেয়ে বাইরের শক্তি স্তর। এটা কি বোঝাচ্ছে, সবচেয়ে বাইরের শক্তি স্তর। সবচেয়ে বাইরের শক্তি স্তর কোনটা, 3s2, 3p3, বুঝছো।
সবচেয়ে বাইরের শক্তি স্তর কোনটা? 3s2 3p3, বা সবচেয়ে বাইরের কক্ষপথ কোনটা? তৃতীয় কক্ষপথ। দেখো এটা কয়েকটা ভাগে ভাগ করা। দেখো এটা কি প্রথম কক্ষপথ, দেখো প্রথম কক্ষপথ কি 1s2, তারপর দ্বিতীয় কক্ষপথ আমরা এইভাবে পড়ছিলাম না, কে এল এম ছোটবেলায়। তো তৃতীয় কক্ষপথে সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন বিন্যাস কি 3s2 3p3। আবার দেখো আরেকটা যদি দেখো, তুমি এটার পরিবর্তে তুমি কি লিখে দিতে পারো? নিয়ন লিখে দিতে পারো। তো ফসফরাসটা আমরা আরেকবার লিখি, ফসফরাস 15, নিয়ন 3s2 3p3। এটা কি মানে ফসফরাস যে গ্রুপে আছে গ্রুপ 15, দেখো এই সবার সেম হবে ইলেকট্রন বিন্যাস। দেখো ফসফরাসের পর কে আছে? নলকূপের পানিতে আর্সেনিক। আর্সেনিক কত হবে বলো তো? 15-র সাথে তুমি কত যোগ করবা? 18, 33। ওকে, আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস অনেকেই জানে না, বাট দেখো এটা সহজ। নিয়নের পরে কে? আর্গন। তারপর কি দিবা তুমি? 4s2 4p3, তাই তো? দেখো 4s2 4p3, হিলিয়াম নিয়ন আর্গন। না না না, এটা এটা হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। আঠারোটা 3d10 আছে, হ্যাঁ, 4s2 4p3। ওকে, দেখো এখানে কি হবে? 3d10 আছে, কারণ 3d10টা দিতে হবে 18-এর পরে 10, ডি অরবিটাল 28টা, 4s2 4p3। বুঝতে পারছো ব্যাপারটা কি? এইখানে হচ্ছে নিয়ন 10টা, তারপরে কত গেল? 15। আর্সেনিকটা কিভাবে বের করবা? আর্সেনিকের সবচেয়ে বাইরের স্তরে 4s2 4p3 আছে। আর্সেনিকের সবচেয়ে বাইরের স্তরে 4s2 4p3 আছে। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। এই দেখো এটা সবচেয়ে বাইরের স্তরে কি 3s2 3p3, সবচেয়ে বাইরের স্তরে, সবচেয়ে বাইরের স্তরে। তারপর দেখো এটার বাইরের স্তরে কি 4s2 4p3। তারপর তুমি যদি নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেন কত? 7। আমরা কি বলতে পারি? 1s2 2s2 2p3। নাইট্রোজেন তো এটাই, তাই না? সো 1s2 এর জায়গায় তুমি কি লিখতে পারো? হিলিয়াম লিখতে পারো, হিলিয়াম। সো মেইন যে থিমটা, আমাদের মেইন যে থিমটা, সবচেয়ে বাইরের স্তরে দেখো ns2 np3 আছে। এটা কি গ্রুপ 15-এর ক্ষেত্রে? তুমি যদি অন্য একটা গ্রুপ আনো এখানে, এটা কি গ্রুপ 15 দেখলাম আমরা, কোন গ্রুপ দেখলাম? গ্রুপ 15। এটা কি দেখলাম ভাই? গ্রুপ 15। এখন তুমি যদি অন্য একটা গ্রুপ আনো, ধরো হচ্ছে তুমি এখন 15 নাম্বার গ্রুপ নিয়ে আর কাজ করবে না, তুমি অন্য একটা গ্রুপের ইলেকট্রন বিন্যাস দেখবা। ধরো গ্রুপ 16 এরটা দেখলা। কোনটা দেখলা? গ্রুপ 16। দেখো ফসফরাস, এখানে নাইট্রোজেনের পরে কি? অক্সিজেন। অক্সিজেন কি? দেখো 1s2 2s2 2p কি হবে? 4। তারপর দেখো সালফার 16, তুমি কি বলবে? 1s2 2s2 2p6, দেন কি বলবে? 3s2 3p4, তাই না? সো তারপরে দেখো সালফারের পরে কে আছে? সেলেনিয়াম। সেলেনিয়াম কি? 34, ঠিক আছে? সেলেনিয়াম কি? 34। বুঝতে পারছো? সো এখানে তুমি কি লিখবা? এখানে আর্গন লিখবা, 18টা চলে গেল। তারপরে 3d10 28টা চলে গেল। তারপরে কি হবে? 4s2 4p4। সো ব্যাপারটা খেয়াল করো, ব্যাপারটা খেয়াল করো। এদের সবার সবচেয়ে বাইরের স্তরে কি? ns2 np4। এদের সবচেয়ে বাইরের স্তরে কি? ns2 np4। বুঝছো? এদের সবচেয়ে বাইরের স্তরে কি? ns2 np4। তাহলে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস আমি বলতে পারি কিনা যে পি ব্লকের যারা আছে, বুঝছো, পি ব্লকের যারা আছে সবার সাধারণ ইলেকট্রন বিন্যাস কি ভাই? ns2। ns2টা ফিক্সড, ns2টা ফিক্সড। দেখো সবগুলাতে ns2টা ফিক্সড। আর np তে দেখা গেছে 1 থেকে 6 এর ভিতরে যে কোনো ইলেকট্রন থাকতে পারে, 1 থেকে 6 এর ভিতরে যে কোনো ইলেকট্রন থাকতে পারে। দেখো np তে এখানে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। গ্রুপ 15 এর ক্ষেত্রে, গ্রুপ 16 এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। গ্রুপ 17 এর ক্ষেত্রে কয়টা হবে? 5টা ইলেকট্রন। গ্রুপ 18 এর ক্ষেত্রে 6টা ইলেকট্রন। বুঝতে পারছো? সো এইভাবে মনে করো সুন্দরভাবে যাবে। ওকে, সবগুলোর ক্ষেত্রেই দেখো হিলিয়াম দেওয়া যাবে। দেখো এখানে হিলিয়াম দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এখানে তুমি নিয়ন দিতে পারবা, কোনো সমস্যা নাই।
এখানে হিলিয়াম দিতে পারবা, এখানে নিয়ন দিতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? একটা সাপেক্ষে এক একটা এরকম কিছু না, জাস্ট হচ্ছে তোমাকে বোঝানোর স্বার্থে, যেটা তুমি ইউজ টু ওইটা দেখানোর স্বার্থে। বুঝা গেছে? পি ব্লকে সাধারণ ইলেকট্রন বিন্যাস সবার মাথায় ঢুকছে। সো সেম ভাবে ডি ব্লক, সেম ভাবে এফ ব্লক। বুঝা গেছে? সো এই যে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা, এটা একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। মানে এটা, এই যে সাধারণ ইলেকট্রন বিন্যাস কেন মুখস্থ রাখতে হবে, কারণ এটা এমসিকিউ তে আসে। এমসিকিউ তে কোথায় কোথায় আসে? প্রথমে বোর্ডে আসে, প্রথমে বোর্ডেই অনেক আসে। তারপরে মেডিকেল কাদের টার্গেট, মেডিকেলেও আসে, ডিউতেও আসে, এবং বুয়েট প্রিলি। বুয়েটে তোমরা জেনে থাকবা দুই ধরনের পরীক্ষা হয়। একটা হচ্ছে মনে করো প্রথমে প্রিলি হয়, মানে এমসিকিউ পরীক্ষা হয়, তারপরে রিটেন হয়। বুয়েট প্রিলি, বুঝা গেছে? বুয়েট প্রিলি। তো সব জায়গায় এই এমসিকিউটা কাজে লাগবে। বুঝতে পারছো? খেয়াল করো, এখন আসো, এখন আসো, খেয়াল করো, সামনে যাই, সামনে যাই। দেখো, সালফার গেল, সেলেনিয়াম গেল, এগুলো দেখলো ইলেকট্রন বিন্যাস আমরা সারাদিন করতে পারবো, বাট সারাদিন ইলেকট্রন বিন্যাস করে আমাদের কোনো লাভ নাই। সারাদিন ইলেকট্রন বিন্যাস করে আমাদের লাভ আছে? কোনো লাভ নাই। এইখানে আমরা এইটা পড়ার উদ্দেশ্য কি? এটা পড়ার মেইন উদ্দেশ্য হচ্ছে এই বেসিকটা জানা থাকলে, এটা কয়েকবার রিডিং পড়ো। তো আমরা কি করব এখন, যে এই মৌলের অবস্থান নির্ণয়, ঠিক আছে, মৌলের অবস্থান নির্ণয় পর্যায় সারণীর মাধ্যমে যে মৌলের অবস্থান নির্ণয় আছে, সেটা আমরা বের করতে পারবো। কি বের করতে পারবো? পর্যায় সারণীর মাধ্যমে যে মৌলের অবস্থান নির্ণয় করা যায়, সেটার নিয়মটা আমরা শিখবো। এটা কি দেখলাম? সাধারণ ইলেকট্রন বিন্যাস গুলা দেখলাম। এটা কি দেখলাম ভাইয়া? সাধারণ ইলেকট্রন বিন্যাস গুলা দেখলাম। এখন দেখো আমরা কি করব, আমরা হচ্ছে পর্যায় সারণীর মাধ্যমে মৌলের বা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, খেয়াল করো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, হেডিংটা খেয়াল করো, মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। মৌলের অবস্থান নির্ণয় কিসের মাধ্যমে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করা যায়। ঠিক আছে, এইটা আসবে আমাদের হচ্ছে খ নাম্বারে। এটা কোথায় আসবে? তোমরা যে জ্ঞান অনুধাবন পড়ো না, খ নাম্বারে আসবে। খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, পর্যায় সারণীর মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয়। এই যে একজন কমেন্ট করছে, ভাই গ্রুপ 11 পি ব্লক। না রে ভাই, আমি আজকে ক্লাসের শুরুতেই বলে দিছি যে হচ্ছে গ্রুপ 13 থেকে 18 পি ব্লক। এই যে আমার বোর্ডের উপরে শ্যাডো পড়ে, এই যে এই পোরশন গুলাতে কি আছে আমি দেখতে পারি না। তো গতদিন যখন এখানে দাগ দিছি 13 ভেবেই দাগ দিছি, বাট 11 থেকে দাগটা চলে গেছে। বুঝতে পারছো? সো তোফায়েল কনফিউজড হওয়ার কোনো মানে নাই, তোফায়েল কনফিউজড হওয়ার কোনো মানে নাই। এখন আসো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কি করব? পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। ভাই আমাদের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শীট দিব না, সবকিছুই দেওয়া হবে। এমসিকিউ প্র্যাকটিস শীট দেওয়া হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড গ্রুপে, দেখো প্রথম দিনই দেওয়া হয়েছে। হ্যাঁ, আসো আসো, খেয়াল করো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পোরশন এস ব্লকের ক্ষেত্রে আমরা কি করব? গ্রুপে এবং পর্যায়ে, প্রথমে হচ্ছে পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয়, পর্যায়টা কি হবে? সর্বোচ্চ এন এর ভ্যালু, এই ধরো হচ্ছে 4s, তোমরা তো ছোটবেলায় পড়ে আসছো, এইটাকে কি বলে? এন বলে না প্রধান কোয়ান্টাম সংখ্যা? আর এটাকে কি বলে? এল বলে, তাই না? ওই যে এন প্লাস এল রুল, আউফবাউ নীতি পড়ে আসছো সবাই, একটু বলো। ঠিক আছে, মেডিকেলেরটা টাইপে চলতেছে, বুঝতে পারছো? তোফায়েল, তারপর মনির, মেডিকেলেরটা টাইপে আছে, টাইপে আছে, মেডিকেল ঢাবি সবকিছুই টাইপে আছে। খেয়াল করো, এই যে 4s, এটার ভিতরে প্রথম অংশটা কি? প্রথম অংশটা হচ্ছে এন, এন এর ভ্যালু, ঠিক আছে। আর এস ওইটা কি? এল, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথ সংখ্যা? আমরা পড়ে আসছি ছোটবেলায়, পড়ছো কিনা? দেখো আমাদের অনেক কিছু আছে, 1s 2s 3s 4s। এখন এন এর ভ্যালু কার সবচেয়ে বেশি বলতো? এইখানে এন এর ভ্যালুটা আমি যদি বলি, এন এর ভ্যালু বা এন এর মান কার সবচেয়ে বেশি? এই চারটার ভিতরে এন এর মান কার বেশি? কার বেশি? ঠিক আছে, এন এর মান কার বেশি
বলো n এর মান কার বেশি? অবভিয়াসলি কার বেশি হবে ভাই? 4s এর বেশি হবে। কার বেশি হবে? n এর মান 4s এর বেশি হবে। কার বেশি হবে? 4s এর বেশি হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। n এর মান কার বেশি? 4s এর বেশি। ওকে, নাইস। এখন কথা হচ্ছে n এর সর্বোচ্চ মান কি? 4। তো পর্যায় কিভাবে নির্ণয় করব? ধরো কোন ইলেকট্রন বিন্যাসে n এর সর্বোচ্চ ভ্যালুই, কোন ইলেকট্রন বিন্যাসে n এর সর্বোচ্চ মান ই তার পর্যায়, মান ই তার পর্যায়। বুঝছো কি বোঝাচ্ছি? কোন ইলেকট্রন বিন্যাসে, ধরো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি করতেছো, সেখানে n এর যেটা সর্বোচ্চ মান বা সবচেয়ে বড় মান, সেটা কি হবে? তার পর্যায়। n এর যেটা সর্বোচ্চ মান বা সবচেয়ে বড় মান, সেটাই কি তার পর্যায়। ধরো আমি একটা ইলেকট্রন বিন্যাস লিখতেছি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এটা কার ইলেকট্রন বিন্যাস লিখছি একটু বলো আগে। আমি এটা কার ইলেকট্রন বিন্যাস লিখছি? ঠিক আছে, কার ইলেকট্রন বিন্যাস লিখছি? গোল্ড ডি ব্লক মৌল, বুঝতে পারছো? গোল্ড এফ ব্লক না, পাগলের দল। এটা কার ইলেকট্রন বিন্যাস লিখলাম? কপারের। এটার পিরিয়ড কত? পর্যায় কত? পর্যায়ের ইংলিশ কি? পিরিয়ড। ওকে, তো তোমাকে যদি জিজ্ঞেস করে এটার পিরিয়ড কত, তাহলে তুমি কি বলবা? এটার পিরিয়ড কত বলো তো? পর্যায় কত? পর্যায় কত? এটার সবাই উত্তর দাও। এটার পর্যায় কত বলবে তোমরা? এটার পর্যায়ে নিঃসন্দেহে তোমরা 4 বলবে। কারণ কি? কারণ হচ্ছে এটার n এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 4। n এর সর্বোচ্চ ভ্যালুটা কি? 4। তাহলে এটার পর্যায়টা কত? এটার পর্যায়টা হচ্ছে 4। ধরো আমি আরেকটা মৌল লিখলাম 1s2 2s2 2p6 3s1। এটার পর্যায় কত বলো? এটার পর্যায় কত? এটার পর্যায় কত? এটার পর্যায় কত? n এর সবচেয়ে বড় মান কত? ঠিক আছে, n এর সবচেয়ে বড় মান হচ্ছে 3। n এর সবচেয়ে বড় মান 3, তাহলে পর্যায় 3। সো পর্যায়টা নির্ণয় বুঝতে পারছি। ধরো আরেকটা ইলেকট্রন বিন্যাস যদি দেই 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5। এটার পর্যায় কত বলো? এটার পর্যায় কত সবাই? এটার পর্যায় কত? এটার পর্যায় চোখ বন্ধ করে সবাই বলে দিতে পারবে। n এর সর্বোচ্চ ভ্যালু হয়, n এর সর্বোচ্চ ভ্যালু 4, তাহলে পর্যায়টা হচ্ছে 4। ঠিক আছে, পর্যায় বের করা একদম সহজ। এখন আসবো গ্রুপ নির্ণয়। এখন আসবো কিসে ভাইয়া? এখন আসবো আমরা গ্রুপ নির্ণয়। পর্যায় আমরা বের করে ফেলছি, পর্যায় আমরা এখন চুটকি দিয়ে বের করে ফেলতে পারবো। চোখে দেখবো, ইলেকট্রন বিন্যাস পারলেই পর্যায় হবে। হ্যাঁ, এটা হচ্ছে খাতায় লেখার জন্য নিয়মটা শিখাচ্ছি। কারণ ভাইয়া গতদিন যে টেকনিক বা হচ্ছে যেভাবে তোমাকে পর্যায় সারণী পড়াইছি, ভাইয়া গতদিন যেভাবে তোমাকে পর্যায় সারণী পড়াইছি, এরপরে কিন্তু আর হচ্ছে আলাদাভাবে কি আর পর্যায় নির্ণয় গ্রুপ নির্ণয় শেখা লাগবে না। বাট যদি কখনো তোমাকে রিটেনে দিয়ে দেয়, তখন তুমি কি করবে? এখন আসো গ্রুপ নির্ণয়। এখন কি শিখবো? গ্রুপ নির্ণয়। পর্যায় বের করা শেষ, এখন আসবো গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়। সো এস ব্লকের ক্ষেত্রে যদি ns1 হয়, ns1 হইলে কি বলবো আমরা? গ্রুপ 1। মানে সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন বিন্যাস যদি 1 হয় তাহলে গ্রুপ 1। আর সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন বিন্যাস যদি ns2 হয় তাহলে আমরা কি বলবো? গ্রুপ 2। বুঝা গেছে? এস ব্লকের ক্ষেত্রে সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রনটা যদি 1 হয় তাহলে আমরা কি বলবো? গ্রুপ 1। আর হচ্ছে সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রনটা যদি 2 হয় তাহলে হচ্ছে, বা এস অরবিটালের দ্বিতীয় ইলেকট্রন, দুইটা ইলেকট্রন প্রবেশ করে, তখন আমরা বলবো গ্রুপ 2। বুঝতে পারছো? গ্রুপ 2। এখন আসো ঠিক আছে, খেয়াল করো আমরা ধরো হচ্ছে 1s2 2s2 2p6 3s1 আছে।
দ্যাট মিন্স কি সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যাটা কি 3s1, তাই না? তো এটা কি 1 না 2? 1 হইলে এটা কি বলবো আমরা? গ্রুপ 1। কি বলবো বাবা? গ্রুপ 1। আবার দেখো আমরা বলতেছি 1s2 2s2 2p6, এখানে কি ধরো হচ্ছে 3s2 আছে, তো সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রনটা কি 2, তার মানে কি গ্রুপ 2। গ্রুপ 2 এস ব্লকের ক্ষেত্রে 2 যদি হয়, s2 ns2 যদি হয়, ns1 হইলে আমরা বলি গ্রুপ 1, ns2 হইলে গ্রুপ 2। এটা সবচেয়ে ইজি, এটা বাংলাদেশের সবাই পারে, বুঝতে পারছো? এটা একেবারে দুনিয়ার ইজি জিনিস, বাংলাদেশের সবাই পারে, বুঝতে পারছো? ঠিক আছে, বাংলাদেশের সবাই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। যদি আগের উদাহরণ দেখো, ধরো হচ্ছে অনেকে বললো ভাই এটা দিয়ে দেখান, ধরো নিয়ন 3s1, এটা তো আরো সহজ, গ্রুপ 1। ধরো আর্গন, ঠিক আছে, 4s1, গ্রুপ 1। ধরো ক্রিপ্টন 5s1, গ্রুপ 1ই, বুঝতে পারছো? সবগুলোর গ্রুপ 1ই, বুঝে গেছে? ns1 থাকলে গ্রুপ 1 সবচেয়ে বাইরেরটা, ns2 থাকলে গ্রুপ 2, বুঝে গেছে? ns2 থাকলে কি হবে? গ্রুপ 2। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, এটা দুনিয়ার ইজি জিনিস। এখন সব পি ব্লক, পি ব্লকটা পোলাপাইন প্যাচ লাগায়। দেখো পি ব্লকটা কিভাবে বের করবা? পি ব্লক তো চিনোই, এনএস এর ইলেকট্রন, ধরো এনএস এর দুইটা আছে, এনপি তো আমরা কি জানি, এনপিটা 1 থেকে 6 থাকতে পারে ইলেকট্রন। তো এখানে যে টোটাল ইলেকট্রন থাকবে এনএস এবং এনপি তে টোটাল ইলেকট্রন, বুঝছো? এনএস এবং এনপি টোটাল ইলেকট্রন সাথে 10 যোগ করতে হবে, সাথে কি যোগ করতে হবে? 10, বুঝছো? গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করবা? পি ব্লকের এনএস এবং এনপি টোটাল ইলেকট্রন, বুঝছো? এনএস এবং এনপির টোটাল ইলেকট্রন, বুঝতে পারছো? সাথে 10 যোগ করতে হবে, 10। ওকে, সাথে 10 যোগ করতে হবে। এনএস এবং এনপি টোটাল ইলেকট্রন সাথে কি করতে হবে? তোমাকে 10 যোগ করতে হবে। ধরো হচ্ছে 1s2 2s2 2p6, এটার গ্রুপ কত? দেখো এখানে এই এনএস এবং এনপি দ্বিতীয় শক্তি স্তর, বুঝতেই পারতেছো? 6 আর 2 কত? 8, বুঝছো? এখানে কত পাচ্ছি? টোটাল ইলেকট্রন কত দেখো, এই যে মৌলটা, এটা কে আমরা জানি 2 2 4 6 8, 6 4 10, এটা নিয়ন, নিয়নের ইলেকট্রন বিন্যাস। তো এটা গ্রুপ কততে? দেখো 6 আর 2 যোগ করলে কত হয়? 8। দেখো এনএস এর 6টা, ঠিক আছে, বা এক সিরিয়ালই করি, 2 যোগ 6, এখানে কত যোগ করবে? এক্সট্রা 10 যোগ করবে, কারণ সূত্রের 10। তাহলে গ্রুপ কত? 18, 18 নাম্বার গ্রুপ। ওকে, গ্রুপটা কত ভাইয়া? 18, বুঝে গেছে? তো তুমি কিভাবে 18টা গ্রুপ বের করবে? দেখো এনএস এবং এনপি তে, দেখো এনএস এ 2টা ইলেকট্রন, এনপি তে 6টা ইলেকট্রন, তার সাথে 10। তারপর দেখো তোমার যদি এরকম হয় 1s2 2s2 2p6 3s2 3p3, এটা কার ইলেকট্রন বিন্যাস? তো এটার কার ইলেকট্রন বিন্যাস? ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এখানে 10 2 12 3 15, এটা ফসফরাসের। কার? ফসফরাসের। তো এখন তোমাকে যদি বলে ফসফরাস কোন গ্রুপে অবস্থিত, তোমাকে কিন্তু পরীক্ষার হলে ইলেকট্রন বিন্যাস দেওয়া যাবে না, তোমাকে পরীক্ষার হলে বলে দিবে এই মৌলটার কোন গ্রুপে বা কোন পর্যায়ে অবস্থিত, বুঝছো? পরীক্ষার হলে কোনটা আসবে? নিয়ন। ইলেকট্রন বিন্যাসটা তোমার নিজে পারা লাগবে। সো আগের মতো যারা ফাঁকিবাজি করে আসছো, ইলেকট্রন বিন্যাস গুলো শিখে ফেলো। যারা ফাঁকিবাজি করে আসছো বা যারা একটু ইলেকট্রন বিন্যাস কম পারো, তোমরা ইলেকট্রন বিন্যাসটা শিখে ফেলো। তো দেখো 3 আর 2 কত? 5, সাথে 10 যোগ 2 যোগ 3 যোগ 10, তাহলে টোটাল কত? 15। গ্রুপ কত? 15, বুঝে গেছে? আর পর্যায় কত বলতো? এটার পর্যায় কত? এটার পর্যায় কত? সবাই একটু বলো, এটার পর্যায় কত হবে ভাইয়া? এটার পর্যায় কত হবে? পর্যায় হচ্ছে 3, বুঝতে পারছো? পর্যায় কত? 3, একদম ইজি। পিরিয়ড 3, গ্রুপ 15। ধরো আরেকটা তোমাকে বলে দিল যে সিলিকন কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত? সবাই একটু বলো, সিলিকন কোন পর্যায়ে এবং কোন গ্রুপে অবস্থিত? সিলিকন, সিলিকন কোন পর্যায়ে এবং কোন গ্রুপে অবস্থিত?
হ্যাঁ হিলিয়াম দিতে পারবা, হিলিয়াম 2s2 2p6 কোনো সমস্যা নাই। কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত দেখো, সিলিকনের ইলেকট্রন বিন্যাস দেখো, আমরা যদি দেখি 1s2 2s2 2p6 3s2, সিলিকন কত 14 না, 3p2। ওকে, তাহলে এটা পর্যায়ে কত 3 দেখো, আর গ্রুপ কত দেখো, গ্রুপ ইজিলি বের করা যায় 2 2 4, গ্রুপ হচ্ছে 14, আর পিরিয়ড কত, পিরিয়ড হচ্ছে 2, পিরিয়ড 3, পিরিয়ড কত 3, গ্রুপ 14 পিরিয়ড কত 3, একদম ইজি, গ্রুপ 14 পিরিয়ড 3। মাশাআল্লাহ সবাই সুন্দর উত্তর দিচ্ছে। ওকে, এখন ধরো তোমাকে এমসিকিউ তে একটা প্রশ্ন করলো, এমসিকিউ তে, ঠিক আছে, লেড কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত, তোমাকে বললো লেড কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত, তোমাকে এমসিকিউ তে একটা প্রশ্ন করলো, এমসিকিউ তে। তখন কিন্তু অনেকে লেডের ইলেকট্রন বিন্যাস পারে না, তখন তোমাকে কি করতে হবে, যে কালকে যে ছন্দ শিখেছি, কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে। ওকে, তো এখন দেখো কার্বন কি পর্যায়ে 2 3 4 5 6, এটা কি 6 নাম্বার পিরিয়ড, আর গ্রুপ কত 14, তুমি জানো 14 নাম্বার গ্রুপের ছন্দ, কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে। তুমি যদি কার্বন সিলিকন পারো, দেখো প্রথম দুইটা যদি পারো বাকিগুলা ইজিলি পেরে যাবে, বুঝতে পারছো? সো তখন তোমার বের করতে হবে এইভাবে, যে গ্রুপ 14 পর্যায়ে 6। তোমার কাছে যদি চায় যে 3, তখন তুমি কি বলবা, গ্রুপ 14 পর্যায়ে 5। তোমার কাছে চাইতে পারে জার্মেনিয়াম, গ্রুপ 14 পর্যায়ে কত 4। বুঝে গেছে? সো সব সময় হচ্ছে এটা দিয়ে তুমি সলভ করতে পারবা না, তো তখন তোমার কি ছন্দের হেল্পটা লাগবে। তখন তোমার কিসের হেল্প লাগবে ভাইয়া, তখন তোমার ছন্দের হেল্পটা মাস্ট লাগবেই। আচ্ছা এখন আসো ডি ব্লক দেখি, ডি ব্লক। ডি ব্লকে আমরা কি দেখছি, NS1 থেকে 2 আর N-1 ডি 1 থেকে 10, এর যে ইলেকট্রন সংখ্যা, টোটাল ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ নাম্বার, এদের টোটাল ইলেকট্রন সংখ্যাই, টোটাল ইলেকট্রন ই হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। বুঝে গেছে? যেমন হচ্ছে তুমি আসো, আমি সবগুলা দেখাই, একটা টেকনিকও শিখিয়ে দিব। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, তো স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যাগুলো লেখো 21, তারপরে কি 22 23 24 25 26 27 28 29 30। একটু সবাই মনোযোগ ফিরে আনো, সবাই জোশে আসো, সবাই একটু জোশে আসো, ঠিক আছে, সবাই একটু জোশে আসো, জোশে আসো। এখন একটা টেকনিক শিখাচ্ছি, টেকনিকটা একটু পরেই শিখাবো, আগে হচ্ছে তোমাকে এদের ইয়াগুলা শিখাই, তুমি কিভাবে গ্রুপ নাম্বার বের করতে পারবা। এদের ভিতর থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, এরা তো সবাই পর্যায়ে 4, এরা সবাই কত পর্যায়ে 4, পিরিয়ড 4, এটা আমরা জানি, পিরিয়ড কত 4 আমরা সবাই জানি। বাট কথা হচ্ছে, ধরা হচ্ছে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম তোমাকে চাইলো, তুমি কি করলা, আর্গন, তো তখন তুমি কি করলা, 3d কত 4s কত 4s2 এন্ড 3d 3 দিয়ে দিলা। ওকে, তো এদের গ্রুপ নাম্বার কত, গ্রুপ নাম্বার হচ্ছে 3 আর 2 যোগ করলে কত হয় 5, গ্রুপ নাম্বার কত 5, গ্রুপ নাম্বার কত 5। কিভাবে বের করলাম দেখো, গ্রুপ নাম্বার 5 কিভাবে বের করলাম দেখো, NS1 থেকে 2 মানে NS এ যে কয়টা ইলেকট্রন আছে, বুঝতে পারছো, আর N-1 D1 থেকে 10 অর্থাৎ D তে কয়টা ইলেকট্রন আছে। একটা ছেলে বারবার কপার বলে লাভ হচ্ছিল, কু 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 করতেছিল, ভাই শুধু এটা দেখান, আরে বেটা একটু ওয়েট কর, ঠিক আছে ভাই, তো সবই পড়াবো তাই না, বয়সের আগে পাইকে গেলে হবে। কপার 29, তো এখন সেটা যদি বলি কপার 29 একদম সহজ, দেখো গ্রুপ কিভাবে পাবো, কিভাবে শুধু ছন্দ থেকে, আরে গ্রুপ ওয়াইজ ছন্দ পড়াইছি না, তুমি সিরিয়াল ওয়াইজই তো মনে পড়ছো,
যেমন হচ্ছে তুমি গতকালকে কি ছন্দ দেখাইলাম, প্রথমটা কি আসে, বেরিলিয়াম বোরন, বোরন আসে। সো বোরনে আমরা কি পড়ছি, বর এলো গেল ইন্ডিয়া থেকে, তাই না? সো এটা কত নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 13 নাম্বার গ্রুপ থেকে। তারপর বোরনের পরে কি আসে, কার্বন, এটা 14। কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে, 14 নাম্বার গ্রুপ। কার্বনের পরে কে আসে, বোরন, কার্বন, নাইট্রোজেন। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, এটা কত, 15 নাম্বার গ্রুপ। ওএসএসসি তে পড়ে 16 নাম্বার গ্রুপ, ঠিক আছে? তারপর হচ্ছে ফেল করলাম ব্রো আইডিবি তে আসতে, 17 নাম্বার গ্রুপ। হেলিনা আর কারিনা জোসরাদনে 18 নাম্বার গ্রুপ। সিরিয়ালি বারবার পড়ো, মনে হয়ে যাবে, বুঝতে পারছো? এখন আসো, তাহসান যে পূর্ণ ভাই, বেশি খিদা লাগছে ভাই, হ্যাঁ যাও যাও, খিদা লাগলে চলে যাও, ঠিক আছে? কি বলবো, আমারও খিদা লাগছে। খাবারের কথা আমার কাছে কেউ বলবা না, ঠিক আছে? খাবারের ব্যাপারে আমি সবচেয়ে বেশি উইক। সো খাবারের কথা আমার সামনে কেউ বলবো না, আবেগী হয়ে যায়, ইমোশনাল হয়ে যাই। তো এখন দেখো কপার আমরা কিভাবে করি। কপার আমরা জানি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেয় 4s1 3d10। সো এখানে ব্যতিক্রম দেখ যাই দেখ, আমার তো প্যারা নেই। আমার কি বলছে, এনএস আর এন থেকে একটা কম, ওইটা ডি থাকলে হয়েছে এনএস 4, আর এর থেকে একটা কম 3d, মানে 4s আর 3d নিয়েই খেলা, বুঝতে পারছো? 4s আর 3d নিয়েই খেলা। তাহলে দেখো এখানে গ্রুপ কত, 10 আর 1 কত, 11, গ্রুপ 11। তোমার যদি ক্রোমিয়ামও বের করতে বলে, তোমার কোনো সমস্যা আছে? তোমার তো কোনো সমস্যা নেই। আর্গন 4s1 3d কত, 5, গ্রুপ কত, সবাই বলে গ্রুপ কত, সবাই কমেন্টে করো, সবাই কমেন্ট করো গ্রুপ কত, এটার গ্রুপ কত, সবাই কমেন্ট করো, ঠিক আছে? এটার গ্রুপ কত, 6, সবার কাছে ক্লিয়ার। 5 আর 1 কত হবে, 6, গ্রুপ কত, 6। আচ্ছা, বেশি যে এক্সাম্পল প্র্যাকটিস করে তোমাদের ঝামেলা হয় না? না তো, কারণ যত বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবো তত তোমার মাথা খুলবে। একটা এক্সাম্পল না বুঝলে আরেকটা এক্সাম্পলে বুঝবা, আরেকটা এক্সাম্পলে বুঝবা, বুঝা গেছে? সো তোমরা লিখতে পারতেছো তো, হ্যাঁ আগে বুঝো, লেখার টাইম পাবো, আমি তো নোট দিয়েই দিই। এখন আসো, যে টেকনিকটা শিখাইতে চাইছিলাম, দেখো ক্রোমিয়াম, একটু আগে কি বললাম, ক্রোমিয়াম কত, গ্রুপ 6, এটা কিভাবে বের করছি, ইলেকট্রন বিন্যাস বের করে না? এটা কিভাবে বের করছি, ইলেকট্রন বিন্যাস বের করে তো, ইয়েস অর নো? আরে 4s আগে পরে ওটা কোনো ব্যাপার না, তুমি 3d টা আগে দিয়ে দিও, বুঝা গেছে? আমি জাস্ট বুঝানোর খাতিরে বলছি, এত রুল এখন আনতে যায় না, হ্যাঁ? এখন জাস্ট বুঝো, পূর্ণ বুঝো, 3d তুমি আগে দিও, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পোরশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পোরশন, খেয়াল করো, যে টেকনিকটা শিখিয়ে যাচ্ছে, আমাদের তো বারবার ইলেকট্রন বিন্যাস করার টাইম নেই, যেহেতু এটা এমসিকিউ তে বেশি আসে। এটা কই আসবে, এমসিকিউ তে বেশি, ওকে, ঠিক আছে? এটা এমসিকিউ তে বেশি আসে, আমাদের তো ইলেকট্রন বিন্যাস করার এত টাইম নেই। দেখো, তুমি এটাকে 2 ভাগ করো, 21, 2 আর 1 কত, 3, স্ক্যান্ডিয়ামের গ্রুপ 3, 2 2 কত, 4, টাইটানিয়ামের গ্রুপ 4, 2 আর 3 যোগ করলে কত হয়, 5, রেডিয়ামের গ্রুপ 5, 4 আর 2 যোগ করলে কত হয়, 6, ক্রোমিয়ামের গ্রুপ 6। দেখো আমরা পাইছি কিনা ক্রোমিয়াম 6। তারপর দেখো 5 আর 2 যোগ করলে কত হয়, 7, ম্যাঙ্গানিজের গ্রুপ 7, 6 আর 2 যোগ করলে কত হয়, 8, আয়রনের গ্রুপ 8, 7 আর 2 যোগ করলে কত হয়, 9, ঠিক আছে? তোমার হচ্ছে কোবাল্টের গ্রুপ 9। তারপর দেখো 8 আর 2 যোগ করলে কত হয়, 10, 9 আর 2 যোগ করলে কত হয়, 11। তো এই পর্যন্ত একটা টেকনিকে পেরে ফেলতে পারবা, মানে এটা এখন তোমার কাছে ইজি লাগতেছে। কেউ যদি র্যান্ডম দেয়, কেউ যদি তোমাকে র্যান্ডম দিয়ে দেয়, ধরো হচ্ছে কোবাল্টের পর্যায় এবং গ্রুপ কত, তোমার পর্যায় জানো 4, গ্রুপ হঠাৎ মাথায় আসবে না কিন্তু। তো তখন তুমি জানো কোবাল্ট কত, 27, তাই না? 7 আর 2 9, গ্রুপ 9 বসায় দিবা, বুঝতে পারছো? তারপরে দেখো তোমাকে বললো ক্রোমিয়াম, হঠাৎ মাথায় একটা খিটকি মারবে, কিভাবে আমি ক্রোমিয়াম বের করব? ক্রোমিয়াম একেবারেই সহজ, 4 আর 2 6, ক্রোমিয়াম। কি ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে কিনা? আবার দেখো, এইটা থেকে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা, ঠিক আছে? কিভাবে করতে পারবা, দেখো এই যে দুইটা ডিভাইড করলাম না, আর্গন তো জানোই, স্ক্যান্ডিয়াম, দেখো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, স্ক্যান্ডিয়াম ম্যাক্সিমাম গুলাই করে ফেলতে পারবা। 4s 3d, দেখো 4s তো আগে ইলেকট্রন ঢুকবে, 4s2 3d তে কয়টা যাবে, একটা। অনেকে মানে পারে না ইলেকট্রন বিন্যাস, তাদের জন্য দেখো। তারপর দেখো টাইটানিয়াম কত, স্ক্যান্ডিয়াম কত, 21 না?
টাইটেনিয়াম 22, তুমি নাম্বারটা মনে রাখলেই হবে। দেখো আর্গন দিয়ে দিবা 4s2 3d2, শেষ, খেলা খতম। তারপর দেখো ভ্যানেডিয়াম 23, তুমি নাম্বারটা দিয়ে দিবা আর্গন 4s2 3d3। কি কেমন লাগতেছে? তারপর দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়ামটা একটু ব্যতিক্রম, মাথায় রাখবে, এটা আবার ছন্দ দিয়ে পড়তে যায় না, ঠিক আছে। আর্গন তুমি তো জানো ব্যতিক্রম 4s1 3d5, তো এটা ছন্দের সাথে মিলবে না তোমার, বা টেকনিকের সাথে মিলবে না। তারপর দেখো ম্যাঙ্গানিজ, আবার টেকনিক এসে পড়ছে, বুঝছো? ম্যাঙ্গানিজ 25, 4s2 3d5, মানে 25 না, তো আগে কি আসবে? 4s2 তারপরে 3d5। কেমন লাগছে? ঠিক আছে, একদম চুটকিতে সলভ হয়ে যাবে, একদম চুটকিতে সলভ হয়ে যাবে। তাহলে ডি নিয়ে খেল খতম। এফ নিয়ে এখন আলোচনা করলে তোমাদের মাথা হয়ে যাবে। এফ নিয়ে আমি আলোচনা করব যখন এফ ব্লক আলাদাভাবে পড়াবো, আরেকটু ম্যাচিউর হও। মানে এফ নিয়ে যদি এখন আলোচনা করতে যাই, তোমরা এখন ক্লাস থেকে সব পালাইবা, বুঝতে পারছো? তো এফ ব্লক নিয়ে ভাই আলোচনা করব এখন না, কারণ এফ ব্লক পরীক্ষা আসবেও না। আমি যখন আলাদাভাবে এফ ব্লক পড়াবো, ধরো 8-10টা ক্লাস চলে গেল, তারপরে এফ ব্লক পড়াইলে তুমি কি হবে? একটু ম্যাচিউর হবা। আমি আরেকবার রিক্যাপ করতেছি এই টেকনিকটা, টেনশন করার কোনো কারণ নাই। দেখো আমরা এদের পারমাণবিক সংখ্যা জানি। স্ক্যান্ডিয়াম কত? 21, টাইটেনিয়াম 22, ভ্যানেডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, এভাবে পারমাণবিক সংখ্যা জানি। সো এদের গ্রুপটা আমরা এদের পারমাণবিক সংখ্যাগুলো যোগ করে আমরা বানায় দিতে পারি। দেখো যেমন হচ্ছে 21, স্ক্যান্ডিয়াম কত? 21, ঠিক আছে। 2 আর 1 যোগ করলে কত হয়? 3, মানে 21 কি আছে? 2 আছে 1 আছে, 2 আর 1 যোগ করলে 3, তার মানে কি এদের গ্রুপ হচ্ছে 3। টাইটেনিয়াম 22, 2 2 যোগ করলে কত হয়? 4, বুঝতে পারছো? জিঙ্ক হবে না, আমি বলছি জিঙ্ক মিলবে না, মনে রাখতে হবে, বুঝতে পারছো? 2 2 যোগ করলে কত হয়? 4, তার মানে কি এটা হচ্ছে টাইটেনিয়াম। ভ্যানেডিয়াম কত? 2 3 যোগ করলে কত হয়? 5, মানে কি গ্রুপ 5 ভ্যানেডিয়ামের। ক্রোমিয়াম 4 আর 2 যোগ করলে কত হয়? 6, তাহলে ক্রোমিয়ামের গ্রুপ 6। ম্যাঙ্গানিজ 6 আর 2 যোগ করলে 8, তাহলে ম্যাঙ্গানিজের গ্রুপ, মনে করো 5 আর 2 যোগ করলে 7, ম্যাঙ্গানিজের 7, 6 আর 2 যোগ করলে 8, আয়রনের 8, কোবাল্টে 7 আর 2 যোগ করলে 9, ঠিক আছে, একদম সুন্দর। এখন আসো খেয়াল করো, স্ক্যান্ডিয়াম 21, বুঝো? স্ক্যান্ডিয়াম 21, আর্গন 4s2 3d1। তো এই ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করবো? এই 21 থেকেই দেখো, আগেরটা 4s এ যাবে, তারপরে 3d তে যাবে, এক্সেপ্ট ব্যতিক্রমটা বাদে, বুঝা গেছে? ক্রোমিয়াম কপার বাদে, হ্যাঁ, ওটা মিলাইতে যায় না। দেখো 4s2 3d1, 4s2 3d2, মানে প্রথমটা 4s এ তারপরে 3d তে, মানে আগে 4s এ ঢুকে না, এভাবেই পড়বা। তারপর দেখো 4s2 3d3। কেন এটা ট্রিক শিখাইলাম? কারণ এই ডি ব্লকের ইলেকট্রন বিন্যাসই তোমার সবচেয়ে বেশি কাজে আসবে। ডি ব্লকের, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসই সবচেয়ে বেশি কাজে আসবে। হ্যাঁ, এটা ডি ব্লকে, অন্য কিছুতে ট্রাই করতে যায় না। যার জন্য যেটা ট্রিক্স, ট্রিক্স মানে কি? অল্প জিনিস সলভ হবে, বুঝো নাই? ট্রিক্স দিয়ে তো ট্রিক্স দিয়ে তো এগুলো সব কভার হবে না, তার মানে কনসেপ্ট কেন? ট্রিক্স কখনো কনসেপ্টের ব্যতিক্রম না, বুঝে গেছে? ওকে। সো ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে তোমার পড়াটাকে ইজি করবে। ট্রিক্স কখনো মুখ্য না, আমরা কখনো ট্রিক্সকে প্রমোটও করি না, বাট ট্রিক্সটা দেই হচ্ছে যারা একটু দুর্বল, যারা একটু ভয় পায়, তারা যেন লাইফটা ইজি করতে পারে। বাট অলওয়েজ কনসেপ্টের উপরে থাকবা। আই রিপিট, আমি যেটা বিলিভ করি, অলওয়েজ কিসের উপর থাকবে তোমরা? কনসেপ্টের উপরে। মানে তোমরা যে ট্রিক্স পারলা মানে কনসেপ্ট ভুলে যাবে এরকম না, অলওয়েজ কিসের উপর থাকবা? কনসেপ্টের উপরে থাকবা। আই রিপিট, ট্রিক্স জাস্ট একটু মজা, রিফ্রেশমেন্ট, হ্যাঁ, এটা এইভাবেও করা যায়, আগ্রহ বাড়াবে। ওকে, আগে তো ভাবি নাই, জাস্ট থিংকিং ক্যাপাবিলিটিটা বাড়ানোর জন্য, আর কিছুই না, নাথিং এলস। ওকে, নাথিং এলস, জাস্ট কানেকশন গুলো বোঝানোর জন্য। এটাই ট্রিক্স এর ডেফিনেশন, এইটুকুই, আর কিছু না। এখন আসো, আমরা তো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় শিখলাম। এখন পর্যায় সারণীতে বিভিন্ন গ্রুপ আছে, বুঝতে পারছো? বিভিন্ন গ্রুপ আছে, নতুন পড়াই যাচ্ছি, রাকিবুল ইসলাম রাকিব, নতুন পড়াতেই যাচ্ছি। পর্যায় সারণীতে বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোর এক একটা নাম আছে, ঠিক আছে? এটাই আমরা এখন শিখবো আজকে। এখন থেকে কিছু ইন্টারেস্টিং জিনিস শিখবো। দেখো পর্যায় সারণীতে কিছু গ্রুপ আছে, এই গ্রুপগুলোর কিছু নাম শিখবো আমি। দেখো প্রথমত হচ্ছে একটু পর্যায় সারণী সম্বন্ধে জানি আমরা। পর্যায় সারণীতে মোট মৌল কয়টি? সবাই একসাথে কমেন্ট করো। মোট মৌল কয়টি? সবাই একসাথে কমেন্ট করো, সবাই একসাথে কমেন্ট করো। এই বোর্ডে কি কোনো শেড আছে? তোমরা একটু বইলো, বোর্ডে কোনো শেড আছে? শেড নাই তো? হ্যাঁ, ওকে।
118টি। আমরা সবাই জানি, এটা বাচ্চা থেকে বাচ্চারাও জানে, 118টি। এখন অধাতু কয়টি, ধাতু কয়টি বলতো? পর্যায় সারণীতে অধাতু কয়টি, ঠিক আছে, ধাতু কয়টি বলো? অধাতু হচ্ছে 11টি, মনে রাখবে অলওয়েজ। অধাতু কয়টি? 11টি। আর ধাতু হচ্ছে তোমার বাদ বাকি যা আছে, ঠিক আছে? ধাতু কয়টা হবে বলো তো? অধাতু যদি 11টি হয়, ধাতু কয়টা হবে হিসাব করে বলো? অধাতু যদি 11টা হয়, ধাতু কয়টা হবে বলো? সবাই একটু হিসাব করে বলো। অধাতু 11টি? কখনোই না। অধাতু হচ্ছে 18টি। কি বলি আমি, ঠিক আছে? আমার মাথাটা গেছে। অধাতু হচ্ছে 18টি। ওকে, অধাতু 18টি, ধাতু 94টি। ওকে। কিভাবে 11টি হইছে দেখো। অধাতু 11টা কেন লিখলাম? অধাতু তো 11টি, অধাতুর ভিতরে আবার ভাগ আছে, কিছু আছে গ্যাস, কিছু আছে তরল, কিছু আছে কঠিন। 11টা হচ্ছে গ্যাস। তো এটা আমার মনে থাকে না, বুঝছো? 11টা গ্যাস মানে মানুষের কিছু ভুলা ভুলা জিনিস আছে না। তো আমি যখনই পড়ি মানে এইখানে 11 মাথায় আসতেছি, তো মানে এটা এটা বলতেই হবে 11, তো এইখানে 11 লিখে দিচ্ছি। তো অধাতু কত? 18টি। ধাতু কত? 94টি। ধাতু কতটি? 94টি। ওকে, ধাতু 94টি। এবং এইখানে অপধাতু আছে কিছু। দেখো ভাইয়া, এইখানে তো ভাইয়া আমার 118টা মৌল হয়নি, মানে অপধাতু আছে 6টি, যেগুলো ধাতু এবং অধাতু হিসেবে কাজ করে, ঠিক আছে? অপধাতু কয়টা? 6টা। বা অর্ধ ধাতুও বলা হয় এদেরকে, অপধাতু বা অর্ধ ধাতুও বলা হয় এদেরকে। কি বলা হয়? অর্ধ ধাতু, বা এদেরকে উপধাতুও বলা হয়, মানে বিভিন্ন নামে আসবে, তোমরা কনফিউজড হয়ো না। হ্যাঁ, তাহলে অধাতু কি? নন মেটাল। অধাতুর ইংলিশ কি? দেখো, অনেকে ইংলিশ ভার্সনে আছো, ওরা বুঝবে না কি বুঝাচ্ছি। নন মেটাল। ওকে, আর এটা কি? মেটাল। আর ইংলিশ ভার্সনে যারা আছো, উপধাতু বা অপধাতু, এদেরকে কি বলা হয়? ঠিক আছে, এদেরকে কি বলা হয় ইংলিশে? ঠিক আছে, মেটালয়েড। ওকে, এখন খেয়াল করো, 11টি গ্যাস, একটি তরল, বুঝছো? কয়টা তরল? মাত্র একটা তরল। আর 6টা কঠিন। কয়টা কঠিন? 6টা কঠিন। তো এই নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা একটু মনে করো তুলে নাও। সবার তোলা হয়েছে? সবার তোলা হয়েছে? এখন দেখো, এই যে ধাতু অধাতু নিয়ে একটা ম্যাজিক দেখাবো, ঠিক আছে? ধাতু অধাতু নিয়ে তোমাদের কিছু একটা ম্যাজিক দেখাবো। ওকে, দেখো আগে অধাতুটা চিনি। পর্যায় সারণীতে অধাতু কারা? পর্যায় সারণীতে অধাতু কারা? ভালোভাবে দেখো, একটু ভালোভাবে দেখো, গেস করো, পর্যায় সারণীটা একটু দেখো যে অধাতু কারা হইতে পারে। পর্যায় সারণীটা একটু দেখো যে অধাতু কারা হইতে পারে। অধাতু কারা হইতে পারে? দেখো, এই যে আমি একটা লাইন টানবো, একটু মোটা করে টানি। কি কালার দিলে ফুটবে? পার্পল কালার দিই না পিঙ্ক কালার দিব? না পিঙ্ক কালার না, পিঙ্ক কালার মেয়েদের কালার, পিঙ্ক কালার দেওয়া যাবে না, পার্পল কালার। দেখা যায় কিছু? দেখো তো ভাই, একটা দেখবে একটা সিঁড়ি আঁকবো। ভাই একটা সিঁড়ি আঁকবো, দেখো বুঝতে পারো কিনা কিছু? বুঝতে পারতেছো কিনা সিঁড়িটা? ওকে, দেখো বুঝতে পারতেছো কিনা? সিঁড়িটা খেয়াল করছো? এই যে একটা যে বর্ডার টানলাম, ঠিক আছে? তোমাদের বইয়ের পর্যায় সারণীটা নাও, বোরন নাও, বোরনের পাশে সিলিকন নাও, ঠিক আছে? এই দেখো পর্যায় সারণীটা নাও, ঠিক আছে? জাস্ট একটা ব্লক সেপারেশন টানলাম, অন্য কিছু একটা কালার দেই। এই কালার দিয়ে সেপারেশনটা বোঝা যাচ্ছে না, সাদা কালার দিলে সবচেয়ে বেস্ট।
ওকে, সেপারেশনটা বোঝা যাচ্ছে, সাদাতেও বোঝা যাচ্ছে না। কালির এত সংকট পড়লো বাংলাদেশে। এটা না বুঝে গেলে আর কিছু করার নাই। হ্যাঁ, নীল কালার। সো এই সেপারেশনটা বুঝতে পারছো তো? হ্যাঁ, সো এই যে এই সেপারেশনের ভিতরে, ঠিক আছে, যারা আছে, এই যে এই ভিতরের দিকে যারা আছে, এদেরকে বলা হয় অধাতু। এরা কি? অধাতু। এরা কি? অধাতু। ম্যাক্সিমাম দেখো এখানে ব্লু কালার করা আছে, দেখো এই যে ব্লু কালার করা আছে। এরা কি? অধাতু হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অধাতু হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অধাতু হিসেবে। এই সেপারেশনের ভিতরে যারা আছে এরা কি হিসেবে কাজ করে? অধাতু। সাথে একজন আছে হাইড্রোজেন, সাথে একজন আছে হাইড্রোজেন অধাতু। ওকে, সো এর ভিতরে যারা আছে এরা কি? সব অধাতু। ঠিক আছে, সাথে কি? হাইড্রোজেন। একটা জিনিস সবচেয়ে বেশি মাথায় রাখবে, হাইড্রোজেনটা অধাতু। ওকে, এছাড়া দেখো দেখো এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলো দেখতেছো যেগুলা, এগুলো সবই কি? অধাতু। সবগুলাই কি? অধাতু। এখন ভাই অধাতু আর ধাতু, বাকি বাদ বাকি সব ধাতু, মাঝখানে কিছু কি আছে? উপধাতু বা অর্ধধাতু আছে। ভাই অধাতু আর ধাতু কেন পড়াচ্ছেন, তাই না? অধাতু আর ধাতু কেন পড়াচ্ছেন? সবার একটা কমন প্রশ্ন, ইয়েস অর নো? সবাইকে প্রশ্ন করো না, অধাতু আর ধাতু ভাইয়া কেন পড়াচ্ছেন, তাই না? দেখো এত বড় হয়ে গেছি ভাই, অধাতু ধাতু দিয়ে কি করব? দেখো অধাতু ধাতু চিনে রাখলে তুমি কত কিছু করতে পারবে সেটা আগে একটু বলি। দেখো প্রথমে অধাতু গুলা সবসময় কি করে? অ্যাসিড তৈরি করে। দেখো আমরা কি অ্যাসিড টেসিড পড়বো না ভাইয়া? দেখো পর্যায় সারণীটা যে একদম মাদার চ্যাপ্টার বা বেসিক চ্যাপ্টার, এটা এখন বুঝতে পারবা। ওকে, এই সবার কি সাউন্ড প্রবলেম? শুধু কি নুসরাতের সাউন্ড প্রবলেম হচ্ছে মনে হয়, বাকি সবারটা কি ঠিক আছে? একটু কমেন্ট করো তো। হ্যাঁ, সাউন্ড প্রবলেম ঠিক আছে, ক্লিয়ার। তো নুসরাত একটু বের হয়ে আবার জয়েন করো, তোমার হয়তো নেট প্রবলেম বা সাম কিছু ইস্যু আছে। ওকে, সো দেখো অধাতু, অধাতু কি? অ্যাসিড তৈরি করে, বুঝছো? অ্যাসিড তৈরি করে। আমি কি বললাম? দেখো পরিচিত কিছু অ্যাসিড দেখো, হাইড্রোজেন ক্লোরাইড HCl, আজীবন পড়ছো না? কখনো কি এভাবে ভেবে দেখছো যে হাইড্রোজেনের একটা অধাতু, ক্লোরিনও কিন্তু একটা অধাতু? দেখো হাইড্রোজেন একটা অধাতু, ক্লোরিনও একটা অধাতু। আবার দেখো H2SO4, H2SO4 সালফিউরিক অ্যাসিড, দেখো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, ঠিক আছে, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, সবগুলাই কি? সবগুলাই হচ্ছে দেখো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন সবগুলাই অধাতু। তারপর দেখো তোমার হচ্ছে মনে করো নাইট্রিক অ্যাসিড HNO3, সবাই পড়ছি, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন সবগুলাই কি? অধাতু। তাহলে কি অধাতু কি করে? অধাতু হচ্ছে অ্যাসিড তৈরি করে। অধাতু কি তৈরি করে ভাইয়া? অ্যাসিড তৈরি করে। অলওয়েজ মাথায় রাখবো, অধাতু অ্যাসিড তৈরি করে। তারপরে আসেন, তারপরে আসেন তাহলে ধাতু কি করে? ধাতু হচ্ছে ক্ষার তৈরি করে, ক্ষার, ক্ষার বা বেস। অ্যাসিডের বাংলা কি? অম্ল। ওকে, ক্ষার বা বেস তৈরি করে। ধাতু কি করে? বেস তৈরি করে। ওকে, ধাতু কি তৈরি করে? বেস তৈরি করে। আবার দেখবা অধাতু ধাতু কেন পড়াচ্ছি, তোমরা সমযোজী বন্ধন দেখছো? সমযোজী বন্ধন, ওইখানে দেখবা অধাতু আর অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন করে। অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন করে। আবার তোমরা দেখবা আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন হচ্ছে একটা ধাতু আর একটা অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে। সো ধাতু অধাতু পারাটা অনেক বেশি জরুরি কেমিস্ট্রির বেসিকের জন্য। ধাতু অধাতু পারাটা অনেক জরুরি। আবার ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। অধাতু ইলেকট্রন গ্রহণ করে। অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। সো অনেকগুলা ভেরিয়েশন আছে, বুঝতে পারছো? অনেকগুলা ভেরিয়েশন আছে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো, বা এইগুলোর ভিতরে সবগুলো সত্য না, কিছু কিছু এক্সেপশনও দেখায়, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো এই কারণে ধাতু অধাতু চেনাটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। এখন আসো আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এই যে অপধাতু, অপধাতু যে 6টা, কোন 6টা? দেখো অপধাতু কয়টা? 6টা, বা উপধাতু মানে যেগুলো ধাতু এবং অধাতু উভয়ের ন্যায় আচরণ করে, যেগুলো ধাতু এবং অধাতু উভয়ের ন্যায় আচরণ করে। এরা কারা? দেখো জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, বোরন। দেখো জার্মেনিয়াম,
সিলিকন, আর্সেনিক, ঠিক আছে, অ্যান্টিমনি, টেলুরিয়াম, বোরন। তো এখন দেখো এটা কিভাবে মনে রাখতে পারো, একটা ছন্দ আছে, জি শিগগির আসেন, কি বললাম, শিগগির আসেন মানে দ্রুত আসেন, সাবধানে টুলে বসেন, সাবধানে টুলে বসেন, এই ছন্দটা মনে রাখতে পারো। এটা কি অপধাতুর জন্য, কাদের জন্য, অপধাতুর জন্য। কি ছন্দ, জি শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। হ্যাঁ আপনি দ্রুত আসেন বাট সাবধানে টুলে বসবেন, ঠিক আছে, দ্রুত এসে সাবধানে টুলে বসেন। জি, জিতে জার্মেনিয়াম, শিগগিরে সিলিকন, আসেনে আর্সেনিক, সাবধানে এসবি অ্যান্টিমনি, টুলে টেলুরিয়াম এন্ড বসেনে বোরন, ঠিক আছে, বসেনে বোরন। এটা হচ্ছে অপধাতু 6টা। আবার দেখো আরেকটা জিনিস তোমাদের পড়াবো, সেটা হচ্ছে অধাতু। অধাতু কয়টা আছে, 6টা, কঠিন অধাতু। দেখো না না 7টা না ভাইয়া, 6টা, ঠিক আছে, আগে 7টা ছিল এখন 6টা, সব বইয়ে 6টা দেওয়া আছে, ঠিক আছে। ওই বিসমাত, অনেক বইয়ে বিসমাত কনসেপ্টটা আছে, বিসমাতটা বাদ গেছে, ঠিক আছে, বিসমাতটা বাদ গেছে। আবার দেখো কঠিন অধাতু, একটু আগে দেখছি কি, একটু আগে কিন্তু ভাইয়ারা উপধাতু দেখছি, দেখো একটু আগে কি দেখছে, উপধাতু বা অর্ধধাতু। এটা কি কঠিন অধাতু 6টা, কিন্তু ভালোভাবে বুঝছো, ঠিক আছে, কঠিন অধাতু 6টা, বুঝছো, এই দুইটাই প্যাচ লাগে, কনফিউশন লাগে, একসাথে পড়ায় দিচ্ছি। কঠিন অধাতু কয়টা, 6টা, কঠিন অধাতু কয়টা, 6টা। সো দেখো ICAT-CPS মানে আয়োডিন, সেলিনিয়াম, অ্যাস্টাটিন, কার্বন, ফসফরাস, সালফার, ঠিক আছে, সিপিএস, ICAT-CPS। ওকে, খেয়াল করো, আইতে কি আয়োডিন, সিতে, ঠিক আছে, আমি দেখেছি সেলিনিয়াম, অ্যাস্টাটিন, সিপি সব, সিপিতে কে কে খাইছো, সিপি চিকেন, সিপির চিকেন তো মজা না, সিপির চিকেনের থেকে সিপির যে চিলি সসটা ওইটা বেশি মজা। হ্যাঁ, তা আমরা তো হচ্ছে 2 টাকার একটা সস খাওয়ার জন্য 100 টাকা খরচা করি, এই হচ্ছে আমাদের বুদ্ধি, বুঝো নাই। ICAT-CPS, ঠিক আছে, আয়োডিন, সেলিনিয়াম, অ্যাস্টাটিন, কার্বন, ফসফরাস, সালফার, এই দুইটাই প্যাচ লাগানো যাবে না। ওকে, এই দুইটাই কিন্তু প্যাচ লাগানো যাবে না। হ্যাঁ, ICAT-CPS এটা হচ্ছে কঠিন অধাতু। আর যদি বলে উপধাতু বা অর্ধধাতু, ওইটাও 6টা, ওইটাও কয়টা, 6টা, প্যাচ লাগানো যাবে না কিন্তু। দেখো কনফিউশন গুলো একসাথে পড়াচ্ছি, উপধাতু বা অর্ধধাতু ওইটাও 6টা। ওইটা কি, জি শিগগির আসেন, সাবধানে তুলে বসেন মানে জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে, সাবধানে তুলে বসেন, টেলুরিয়াম, বোরন। আচ্ছা এই প্রথম দিকে একটু থিওরি বেশি, তোমরা বোর হচ্ছ না তো, তোমরা কেউ বোর হচ্ছ না তো, একটু বইলো, ঠিক আছে, কারণ অনেক সময় থিওরি পড়তে পড়তে আমরা বোর হয়ে যাই, ঠিক আছে, বাট কিছু করার নাই, এগুলো প্রশ্ন আসে। তোমরা এডমিশন গাইড কিনো বা আমি তোমাদের প্র্যাকটিস করাবো, দেখবে এগুলো প্রচুর প্রশ্ন আসছে। সো ভাইয়ের লেকচার থেকে যদি তোমার কমন না পড়ে তাহলে পড়ে কি লাভ, বুঝতে পারছো। এখন খেয়াল করো, আরেকজন বলছে চিকেন দিলে হবে না, তোমরা হচ্ছে আমার বাসায় নাস্তা পাঠাবা, সকালের নাস্তা একজন পাঠাবা, দুপুরের লাঞ্চ একজন পাঠাবা, রাতের ডিনার, তাহলে কি আর খাওয়া দাওয়ার খরচ আসছে রে বেটা। ওকে, আসো গ্রুপ 1। আমরা এখন বিভিন্ন গ্রুপের নাম আছে, যেমন গ্রুপ 1-এ যে 6টা মৌল আছে এদেরকে বলা হয় ক্ষার ধাতু বা অ্যালকালাইন মেটাল। অ্যালকালাইন মেটাল কেন বলা হয় এটাও পড়াবো, বা ক্ষার ধাতু বলা হয়। গ্রুপ 1-এর মৌলগুলোকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয় বা অ্যালকালাইন মেটাল বলা হয়। জিনিসটা কি, দেখো এরা কি করে, পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে। গ্রুপ 1-এ কারা জানে ছিল, এই যে হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে তাই না, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। সো গ্রুপ 1-এ যে মৌলগুলো আছে এদেরকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়। কারণ কি, এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে। এটা এসএসসি তে পড়ছো না, ইয়েস অর নো, এসএসসি তে ছিল কিন্তু। দেখো গ্রুপ 2 কে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল মানে মৃৎ ক্ষার ধাতু বলা হয়, ক্ষার ধাতু, এদেরকে কি বলা হয়, মৃৎ ক্ষার ধাতু। আচ্ছা এটা তোমাদের একটা কমন প্রশ্ন ছিল 9-10-এ, যে হচ্ছে গ্রুপ 2 কে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়। তো মৃৎ মানে কি, মাটি, তো এরা মাটি থেকে পাওয়া যায়,
এবং এরাও পানির সাথে বিক্রিয়া করে কি গঠন করে? ক্ষার তৈরি করে। বুঝতে পারছো? এরাও পানির সাথে বিক্রিয়ায় কি তৈরি করে? ক্ষার তৈরি করে। সো এই কারণে এদেরকে কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু বলা হয়, অ্যালকালাইন আর্থ মেটাল। মানে কি, এদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এরাও ক্ষার তৈরি করে। ঠিক আছে, এরা কি, এরা হচ্ছে ইয়াতে পাওয়া যায়। এদেরকে কই পাওয়া যায়? একটা মিনিট, একটা মিনিট। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ও, কেন ভাই? আচ্ছা ধরেন না, আমি ক্লাসে, তো ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি ভাই। অপর ভাই ফোন দিছিল। ওকে, ঠিক আছে। মৃৎ ক্ষার ধাতু: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম এন্ড রেডিয়াম। তো আমরা কি বলবো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই যে মৌলগুলো আছে এদেরকে কি বলা হয়? অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। তারপরে গ্রুপ 3, একটু বুঝো, গ্রুপ 3, গ্রুপ থেকে বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ বলা হয়। কি বলা হয়? বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ বলা হয়, মৌলের গ্রুপ বলা হয়, বা রেয়ার আর্থ মেটাল, রেয়ার আর্থ মেটাল। কেন? গ্রুপটিতে 3 তে কে আছে? দেখো, স্ক্যান্ডিয়াম, ল্যান্থেনিয়াম, ঠিক আছে, ও ইট্রিয়াম আছে তো, হ্যাঁ, ইট্রিয়াম, ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম, এরা হচ্ছে গ্রুপ 3 তে আছে। এখন কথা হচ্ছে গিয়ে এই যে ল্যান্থেনিয়াম যে সিরিজটা আছে, বা ল্যান্থেনাইট যে সিরিজটা আছে, ল্যান্থেনিয়াম সহজে এক্সট্রা 14টা মৌল মিলে কি হয়? ল্যান্থেনাইট সিরিজ তৈরি হয়। কি সিরিজ ভাইয়া? ল্যান্থেনাইট সিরিজ তৈরি হয়। এই ল্যান্থেনাইট সিরিজকে মেইনলি বলা হয় বিরল মৃত্তিকা মৌল। ঠিক আছে, ল্যান্থেনাইট যে সিরিজটা আছে, এই সিরিজের যে মৌলগুলো আছে এদেরকে মেইনলি বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ বলা হয়। ঠিক আছে, ল্যান্থেনাইট যে সিরিজটা আছে এদেরকে কি বলা হয়? মেইনলি বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ বলা হয়। তো কারণ কি, এদেরকে সহজে সচরাচর মানে মাটিতে পাওয়া যায় এইগুলা, বাট এইগুলা খুবই দুঃসাধ্য ব্যাপার। মানে এই মৌলগুলা সহজে অ্যাভেলেবেল না। দেখা গেছে অনেক মাইন খোঁড়ার পরে কিছুটা ল্যান্থেনিয়াম বা কিছুটা অ্যাক্টিনিয়াম পাওয়া গেছে। বুঝতে পারছো? মানে এরা মাটিতে বিরল প্রকৃতির, মানে খুব সহজে পাওয়া যায় না। এই কারণে এদেরকে কি বলা হয়? রেয়ার আর্থ মেটাল বলা হয়। মেইনলি হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ থেকে। তো এখন ল্যান্থেনাইট সিরিজ কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ 3 তে অবস্থিত। তো তোমাকে যদি কখনো বলে অ্যাক্টিনাইট সিরিজ কি বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ, ইয়েস অর নো? তোমাকে যদি কখনো বলে অ্যাক্টিনাইট সিরিজ কি বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ, কখনো হবে? কখনো হবে? কখনোই কিন্তু হবে না। অ্যাক্টিনাইট সিরিজ কিন্তু কখনোই বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ না। ওকে, ডান। এখন আসো গ্রুপ 11। ঠিক আছে, গ্রুপ 11, গ্রুপ 11তে কে আছে দেখো? কপার, সিলভার, অরাম। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল। এদেরকে কি বলা হয়? মুদ্রা ধাতু, বা ইংলিশে কি বলা হয়? কয়েনেজ মেটাল, কয়েনেজ মেটাল। এদেরকে কি বলা হয়? মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল। মানে কপার, সিলভার, অরাম যারা আছে এরা সবাই কি, মানে হচ্ছে এদের ভ্যালু অনেক। দেখো, গোল্ড, সিলভার, এদেরকে কি বলা হয়? মুদ্রা ধাতু বলা হয়। এদেরকে কি বলা হয়? মুদ্রা ধাতু বলা হয় বা কয়েনেজ মেটাল বলা হয়। গ্রুপ 12 এ যারা আছে, দেখো গ্রুপ 12 এ কারা আছে? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। এগুলা সবগুলাই আমরা যখন হচ্ছে তোমাদেরকে অর্থনৈতিক রসায়ন পড়াবো, কি পড়াবো? অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়ন, বিশেষ করে কর্মমুখী রসায়ন যখন পড়াবো কিছু ভারী ধাতু পড়াবো, বা ভারী ধাতুর প্রভাব। বুঝতে পারছো? ওকে। আরে উজ্জ্বল, উজ্জ্বলা রানী শিকদার বুঝে নাই, বোকা। ল্যান্থেনাইট সিরিজটা যেটা আছে এটা তো গ্রুপ 3 তে অবস্থিত। ধরো আমার বাসায়, ঠিক আছে, আমার বাসায় 3টা বেডরুম আছে। একটা বেডরুমে একটা ডাকাত লুকায় আছে, তাহলে মানুষ কি বলবে? আমার বাসায় কি আছে? ডাকাত আছে। নাকি বলবে আমার বাসার 3 নম্বর বেডরুমে ডাকাত আছে? কি বলবে মানুষ? বলবে না আমার বাসায় ডাকাত আছে। ঠিক সেম ভাবে এই গ্রুপে একটা মৌলের যে সিরিজ আছে, বা একটা যে সিরিজ আছে এই গ্রুপেই তো অবস্থিত। ঠিক আছে, তো এরা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ। এরা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল, এরা গ্রুপ 3 তে অবস্থিত। তার মানে কি, গ্রুপ 3 কেই কি বলা হবে? বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ বলা হবে। বুঝা গেছে? এখন আসো জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এরা সবাই ভারী ধাতু। সো এদেরকে কি বলা হয়?
ভারী ধাতুর গ্রুপ বলা হয়, ধাতুর গ্রুপ, হেভি মেটাল গ্রুপ। হ্যাঁ, ইংলিশ টার্ম গুলো কিন্তু লাগবে। হ্যাঁ, তারপর দেখো গ্রুপ 15, গ্রুপ 15 এ কি আছে? নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। হ্যাঁ, এদেরকে বলা হয় নিকটোজেন মৌল, ইংলিশও নিকটোজেনই, নিকটোজেন মৌল। এখন নিকটোজেন মানে কি? নিকটোজেন মৌলের গ্রুপ কেন বলা হয়? নিকটোজেন মিন্স হচ্ছে শ্বাসরোধকারী। এরা কি করে? শ্বাস বন্ধ করে দেয়। ঠিক আছে, শ্বাস বন্ধ করে দেয় এরা। এই মেটাল, এই এলিমেন্ট গুলো যদি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে যায় তাহলে শ্বাস প্রশ্বাসে ঝামেলা হয়। সেটা কি? শ্বাস রোধকারী। নিকটোজেন্স মিন কি? শ্বাস রোধকারী, শ্বাসরোধকারী বলা হয়, শ্বাসরোধকারী। হ্যাঁ, তারপর দেখো গ্রুপ 16 ওএসএসসি তে পড়ে অক্সিজেন, সালফার, এই মৌলগুলা। হ্যাঁ, এদেরকে কি নামে ডাকা হয়? এদেরকে বলা হয় হচ্ছে চ্যালকোজেন। চ্যালকোজেন মানে কি তোমরা জানো? চ্যালকোজেন, চ্যালকোজেন, চ্যালকোজেন মিন্স কি? চ্যালকোজেন মিন্স হচ্ছে বাংলায় বলা হয় এদেরকে আকরিক উৎপন্নকারী। কি বলা হয়? আকরিক উৎপন্নকারী। এদেরকে কি বলা হয় ভাইয়া? আকরিক উৎপন্নকারী। এদেরকে কি বলা হয়? আকরিক উৎপন্নকারী। চ্যালকোজেন মিন্স কি? চ্যালকোজেন মিন্স হচ্ছে আকরিক। তোমাদের একটা চ্যাপ্টারে ছিল। হ্যাঁ, তোমরা তো শর্ট সিলেবাস পড়ছো না ফুল সিলেবাস? ওই যে তোমাদের জৈব রসায়নের পরে ওই যে ধাতু অধাতু, আকরিকের চ্যাপ্টারটা ছিল তোমাদের? ছিল তো মনে হয়, ছিল। আরে ছিল না, বাইচা গেছো। ওইটা জোস একটা চ্যাপ্টার ছিল, বাট প্যারার। হ্যাঁ, অনেক লিখতে হইতো, অনেক। সো এটা কি? আকরিক উৎপন্নকারী। সো আকরিক কি? মানে কিছু মূল্যবান মেটাল। আকরিক নিয়ে আমরা আলোচনা করব, প্যারা নাই। ঠিক আছে, সো চ্যালকোজেন মিন্স কি? আকরিক উৎপন্নকারী। তারপর দেখো গ্রুপ 6-17 ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। এদেরকে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ বলা হয়। হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। হ্যালোজেন মানে কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। এরা কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। এখন আসবে দা রয়্যাল গ্রুপ, দা বস গ্রুপ। হ্যাঁ, গ্রুপ 18। ঠিক আছে, গ্রুপ 18 খেয়াল করেন, গ্রুপ 18 নিয়ে আলোচনা করতেছি আমরা। গ্রুপ 18 কি? হিলিয়াম, নিয়ন, আর্গন। হ্যাঁ, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ইনার্ট গ্যাস। ইনার্টের বাংলা কি? নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়। ঠিক আছে, এদেরকে বলা হয় রেয়ার গ্যাস, রেয়ার গ্যাস। এদেরকে বলা হয় অভিজাত গ্যাস। বুঝছো? অভিজাত গ্যাস। এই গ্রুপটাকে বলা হয় জিরো গ্রুপ। সো অনেকগুলা নামে ডাকা হয় জিরো গ্রুপ। হ্যাঁ, সো দেখো এই কারণে অন্য একটা কালে দিয়ে লিখলাম। গ্রুপ 18 কে ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, রেয়ার গ্যাস, অভিজাত গ্যাস। অভিজাত গ্যাসটা স্টার্ট দাও। দেখো দুইটা জিনিস নিয়ে তোমরা কনফিউশনে পড়বা। অভিজাত গ্যাসটা স্টার্ট দাও। হ্যাঁ, একটা হচ্ছে অভিজাত গ্যাস নিয়ে কনফিউশনে পড়বা, একটা হচ্ছে অভিজাত ধাতু। দেখো আমি আবারও বলতেছি, অভিজাত ধাতু। খেয়াল করো, অভিজাত ধাতু। অভিজাত ধাতু আর অভিজাত গ্যাস কিন্তু এক না। অভিজাত ধাতু আর অভিজাত গ্যাস কিন্তু এক না। অভিজাত ধাতু কি? দেখো সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এরা হচ্ছে অভিজাত ধাতু। দেখো সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। আবারও বলতেছি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এদেরকে কি বলা হয়? অভিজাত ধাতু বলা হয়। ঠিক আছে, অভিজাত ধাতু বলা হয়। বুঝতে পারছো? অভিজাত ধাতু বলা হয়। এদেরকে কি বলা হয়? অভিজাত ধাতু। ওকে, হ্যাঁ হ্যাঁ, অনেক দামি। এগুলো তো প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ দেখো, পরিবেশ রসায়নে গিয়ে পড়বা। ওকে, পরিবেশ রসায়নে গিয়ে পড়বা। ডান। সো অভিজাত ধাতু কারা? সিলভার, অরাম, প্লাটিনাম। দেখো কপার নাই কিন্তু। দেখো কোথায় কোথায় প্যাচ লাগে। মুদ্রা ধাতু একটা, একটা অভিজাত ধাতু, একটা অভিজাত গ্যাস। ভালোভাবে দেখো, একটা কি? মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কি? কপার, সিলভার, অরাম। মুদ্রা ধাতুটা কি ভাইয়া? কপার, সিলভার, অরাম। এদেরকে কি বলবা? মুদ্রা ধাতু। টেকা, টেকা। ঠিক আছে, টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো। হ্যাঁ, তারপরে দেখো অভিজাত ধাতু। ধাতু কি? সিলভার, অরাম, প্ল্যাটিনাম। প্যারা নেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, সিলভার, অরাম, প্ল্যাটিনাম। তারপর দেখো
আমাদের অভিজাত গ্যাস কোনটা? নিষ্ক্রিয় গ্যাসগুলা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। প্যাচ লাগানো যাবে না, প্যাচ লাগানো যাবে না। প্যাচ লাগবে তোমাদের? প্যাচ লাগানো কিন্তু যাবে না। ডান? একটু ক্লিয়ার? এখন আসো দুইটা জিনিস খেয়াল করবে, দুইটা জিনিস। আর হচ্ছে সেতু মৌল, খেয়াল করো, সেতু মৌল গ্রুপ 18। গ্রুপ 18 মানে এই যে এই গ্রুপ 18 কে কেন সেতু মৌল বলা হয়? সেতু মিন্স কি? সেতু চিনো? সেতু ব্রিজ, ঠিক আছে? সেতু মানে কি? ব্রিজ। ধরো এই যে পর্যায় সারণী, এই গ্রুপ 18 তে গিয়ে শেষ, ঠিক আছে? গ্রুপ 18 তে গিয়ে শেষ। আবার থেকে শুরু হয়? গ্রুপ 1 থেকে না? গ্রুপ 1। তো এই নিষ্ক্রিয় গ্যাস কি করে? গ্রুপ 18 আর গ্রুপ 1 এর ভিতরে ব্রিজ হিসেবে কাজ করে। কাদের ভিতরে? গ্রুপ 18 গ্রুপ 1 এর ভিতরেও না, ঠিক আছে? মেইনলি ব্রিজ হিসেবে কাজ করে হচ্ছে ধরো গ্রুপ 17 আর গ্রুপ 1, মাঝখানে কে আছে? গ্রুপ 18। তো নিষ্ক্রিয় গ্যাসটা কি করে? এই দুইটার ব্রিজ হিসেবে কাজ করে, এই দুইটা গ্রুপের ব্রিজ হিসেবে কাজ করে, এই দুইটা গ্রুপের ব্রিজ হিসেবে কাজ করে। নিষ্ক্রিয় গ্যাসটা কি হিসেবে কাজ করে? এই দুইটা গ্রুপের ব্রিজ হিসেবে কাজ করে। তো কিভাবে ব্রিজ হিসেবে কাজ করে? দেখা যায় এদের কিছু ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্মের কিছু মিল আছে, ওইটা কোনো প্যারা নাই, ঠিক আছে? তো গ্রুপ 18টা কি করে? গ্রুপ 1 আর গ্রুপ 17 এর ব্রিজ হিসেবে কাজ করে, বুঝতে পারছো? ব্রিজ হিসেবে কাজ করে। আর হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয়? ইন্টারেস্টিং না? হাইড্রোজেনকে কি নামে ডাকা হয়? দুষ্ট মৌল, ঠিক আছে? হাইড্রোজেনকে কি নামে ডাকা হয় রে বাবা? দুষ্ট মৌল। এখন দুষ্ট মৌল কেন বলা হয়? কারণ হাইড্রোজেন সে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। যেমন হচ্ছে সে ইলেকট্রন ত্যাগ করে H+ হয়, আবার সে ইলেকট্রন গ্রহণ করে H- হয়। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ। তো সে যখন বিজারণ বিক্রিয়া দিচ্ছে সে জারক হিসেবে কাজ করতেছে, আবার সে যখন হচ্ছে জারণ বিক্রিয়া দিতেছে সে বিজারক হিসেবে কাজ করতেছে। সো সে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। একটু লিখে নাও খাতায়, কি হিসেবে কাজ করে? জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, ঠিক আছে? দুইটাই একই রকম কাজ করে, জারক বিজারক হিসেবে কাজ করে। তাই হাইড্রোজেনকে কি বলা হয়? দুষ্ট মৌল বলা হয়। কি মৌল? দুষ্ট, দুষ্ট। ওকে, এখন আসেন আমাদের, দেখো এখানে একটু ছন্দ টন্দ দেওয়া আছে, তোমাদের যা পড়াইছি এগুলো নাই। এইখানেও কিছু নাই, এইখানেও ওই যে স্লাইড গুলা যা যা পড়াইছি এই জায়গাটায় কিছু পড়া আছে। বিভিন্ন পর্যায়ে আমাদের 7টা পর্যায় না? প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে? প্রথম পর্যায়ে কয়টা মৌল? আমরা জানি প্রথম পর্যায়ে 2টা মৌল। কয়টা? 2টা। দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 2টাতেই 8টা করে মৌল আছে। চতুর্থ পঞ্চমে 18টা করে মৌল আছে। ষষ্ঠতে 32টা, সপ্তমে 32টা। ওকে, এই হচ্ছে মৌলের সংখ্যা, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো এই 7টা পর্যায়ের বিভিন্ন নাম আছে, ঠিক আছে? নাম্বার অনুযায়ী দেখো, এটাকে বলা হয় অতি ক্ষুদ্র পর্যায়। প্রথম পর্যায়টাকে কি বলা হয়? এগুলো এমসিকিউতে আসে। এটাকে কি বলা হয়? অতি ক্ষুদ্র পর্যায়। এই পর্যায়টার নাম কি? অতি ক্ষুদ্র পর্যায়, ঠিক আছে? রাহাত, হৃদয়, ছুটি দিবেন না? ছুটি কি জিনিস? কেন ছুটি দরকার? শুক্রবার দিন, ঠিক আছে? এটা কি? অতি ক্ষুদ্র পর্যায়। ওকে, প্রথম পর্যায় বা প্রথম পিরিয়ড। অতি ক্ষুদ্র মানে কি? ভেরি স্মল, ঠিক আছে? ভেরি স্মল। দ্বিতীয় তৃতীয় পর্যায়কে কি বলা হয়? ক্ষুদ্র পর্যায় বলা হয়, ক্ষুদ্র পর্যায়। এই ক্ষুদ্র পর্যায়কেই বলা হয় আদর্শ পর্যায়। এটাকে কি বলা হয়? আদর্শ পর্যায় বলা হয়। দ্বিতীয় তৃতীয়টাকে কি বলা হয়? আদর্শ পর্যায় বলা হয়। তারপরে হচ্ছে এই 18টা করে মৌল যেখানে আছে চতুর্থ পঞ্চম, এদেরকে বলা হয় দীর্ঘ পর্যায়, এবং পরের দুইটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ মাথায় থাকবে তো? দীর্ঘ, অতি দীর্ঘ। ওকে, ডান? দীর্ঘ, অতি দীর্ঘ। সেটা পরীক্ষায় আসে কোনটা আদর্শ পর্যায়। তো তখন তুমি বলবা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় হচ্ছে আদর্শ পর্যায়, ঠিক আছে? তারপরে তোমরা বলবা চতুর্থ পঞ্চম এরা কি? দীর্ঘ পর্যায়, ঠিক? তৃতীয় ও চতুর্থ পঞ্চম দীর্ঘ পর্যায়, আর ষষ্ঠ সপ্তম কি? অতি দীর্ঘ পর্যায়। এখন আরেকটা জিনিস, মানে সবচেয়ে বড় পর্যায় কোনটা? সবচেয়ে বড় পর্যায় কি 6 না 7? তোমরা একটু বলো, পর্যায় সারণীর সবচেয়ে বড় পর্যায় কোনটা? 6 না 7? অনেকে বলবে ভাই দুইটাতেই তো 32টা করে মৌল আছে,
ঠিক আছে, কিভাবে আপনি কোনটা বড় বলেন না, আসলে খেলা আছে। দেখো, সবচেয়ে বড় পর্যায় হচ্ছে ষষ্ঠ পর্যায়টা সবচেয়ে বড়। কেন? সপ্তম পর্যায়ের এখনো অনেক মৌল এখনো আবিষ্কার হয় নাই, মানে নাম দিয়ে রাখছে পর্যায় সারণীতে, আবিষ্কার হইলে এই নামে বসবে, এখনো অনেক কিছু আবিষ্কার হয় নাই সপ্তম পর্যায়ের, বুঝে গেছে? তো এই কারণে আমরা কি বলতে পারি, যেহেতু সপ্তম পর্যায়ে অনেক কিছু আবিষ্কার হয় নাই, ষষ্ঠ পর্যায়ে সবচেয়ে বেশি মৌল আছে, তো ষষ্ঠ পর্যায়টা কি সবচাইতে বড় পর্যায়। ষষ্ঠ পর্যায়টা কি সবচাইতে বড় পর্যায়, বুঝে গেছে? সবাই ক্লিয়ার? ষষ্ঠ পর্যায়টা কেন সবচাইতে বড়? ঠিক আছে, কারণ হচ্ছে সপ্তম পর্যায়ের অনেক কিছু এখনো আবিষ্কার হয় নাই। এখন আসলে কিছু ইন্টারেস্টিং জিনিস, পর্যায় সারণীতে কিছু স্পেশাল জিনিস না জানলেই নয়, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় আসে এগুলো কোথাও বইয়ে ডিরেক্ট ভাবে পাবা না, আমি বিভিন্ন বই অ্যানালাইসিস করে তোমাদের জন্য রেডি করছি। এটা মানে একটা বইয়ে ডিরেক্ট কোথাও পাবা না, এই যে এই টপিকটা, বুঝতে পারছো? সো এটা আমরা বলবো টাংস্টেনকে ডাব্লিউ, ডাব্লিউ দ্বারা কি বোঝায়? ওল ফার্ম। তোমরা একটু দেখবা এটাকে কি বলা হয়? ওল ফার্ম বলে। কি বলে? ওল ফার্ম বলে। এটাকে কি বলে? ওল ফার্ম বলে। হ্যাঁ, এটা একবার হচ্ছে বুয়েটের প্রিলিতে আসছিল, বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট? মানে এই প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন জায়গায় আসছে। সবচেয়ে হালকা মৌল কে বলো? সবচেয়ে হালকা মৌল প্রকৃতিতে, সবচেয়ে হালকা মৌল কে? সবাই সবাই উত্তর দাও। সবচেয়ে হালকা মৌল কে প্রকৃতিতে? সবচেয়ে হালকা মৌল কে? তোমরাই বলবা, আমি দেখি সবার উত্তরগুলা দেখি। সবাই বলতেছে হিলিয়াম। আরে বেটা, হাইড্রোজেন থেকে হালকা কোনো মৌল আছে? ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম না রে বাবা। হিলিয়ামের ভর কত? হাইড্রোজেন থেকে বেশি। হালকা মৌল হাইড্রোজেন, ঠিক আছে? কমন সেন্স খাটাও। তারপর দেখো, প্রকৃতিতে সবচেয়ে ভারী মৌল কে? সবচেয়ে ভারী মৌল কে হবে বলো তো? সবচেয়ে ভারী মৌল, সবচেয়ে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম। সবচেয়ে ভারী মৌল কে? ইউরেনিয়াম। সবচেয়ে ভারী মৌল কি? ইউরেনিয়াম। ওকে, সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম। এখন তোমাকে যদি বলা হয় সবচেয়ে বেশি ঘনত্ব কার, ঠিক আছে, সবচেয়ে বেশি ঘনত্ব কার, তাহলে হচ্ছে অসমিয়াম আসবে, ওএস, অসমিয়াম। সবচেয়ে বেশি ঘনত্ব কার? ঠিক আছে, ওইটা আবিষ্কার হইতে হইব না এখনো। সবচেয়ে বেশি ঘনত্ব কার? অসমিয়াম। সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট মৌল কে? অসমিয়াম। পৃথিবীতে সবচেয়ে কম পাওয়া যায় কোনটা? পৃথিবীতে সবচেয়ে কম পাওয়া যায় কোনটা? জেনে রাখা ভালো, সবচেয়ে কম পাওয়া যায় কোনটা পৃথিবীতে? সবচেয়ে কম পাওয়া যায় কোনটা পৃথিবীতে? সবচেয়ে কম পাওয়া যায় কোনটা বলেন? অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন। পৃথিবীতে সবচেয়ে কম পাওয়া যায় কোনটা? অ্যাস্টাটিন, এটি, ঠিক আছে? পৃথিবীতে সবচেয়ে কম পাওয়া যায় কোনটা? অ্যাস্টাটিন। তারপর দেখো, তরল ধাতু। তরল ধাতু, ধাতু তো অনেকগুলো পড়ছি, ঠিক আছে? তরল ধাতু, তরল ধাতু ভাই যেগুলো আবিষ্কার হয় নাই ওইগুলোর পারমাণবিক ভর জানা গেছে, ঠিক আছে? বিজ্ঞানীরা কি জ্যোতিষী? কি মনে করো? ওকে, দেখো, তরল ধাতু, এখানে কে আছে? ফ্রান্সিয়াম। তারপরে কে আছে? গ্যালিয়াম। ফ্রান্সিয়ামের পরে কে আসবে? গ্যালিয়াম। তারপরে হাজিতে এইচজি, মার্কারি। তারপর সিজিয়াম। দেখো, ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, কারণ ফ্রান্স হচ্ছে কট্টর মুসলিম বিরোধী একটা দেশ, এই কারণে ছন্দটা এরকম। মানে হাজি সাহেব তারা দেখলে রক্ষা পাবে না, তারা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েও কটূক্তি করছিল। তো একটু খেয়াল করো, ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, তো ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, মার্কারি, এইচজি, ঠিক আছে? হাজি, এইচজি, সাইজ, বুঝতে পারছো? সিজিয়াম। ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, মার্কারি, সিজিয়াম, বুঝে গেছে? তরল ধাতু, ব্রোমিন তো অধাতু। ভাইরে ভাই, ওই যে তোমারে দেখাইলাম না, ব্রোমিন কি অধাতু তো রে ভাই। অধাতুর ভিতরে একটা তরল, সেটাই হচ্ছে ব্রোমিন। অধাতু বললে ব্রোমিন। ধাতু, আমরা তো ধাতু নিয়ে আলোচনা করতেছি, বুঝতে পারছো? কি নিয়ে আলোচনা করতেছি ভাইয়া? ধাতু নিয়ে আলোচনা করতেছি।
তো তুমি অধাতু আনলে হবে না, লুক এট দিস, ধাতু ভাইয়া, ধাতু। ওকে, পরেরটা দেখো, সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা ধাতু কোনটা, একবার তো আসলোই, ঠিক আছে, না আগেরটা কি আসছে, সবচেয়ে হালকা মৌল আসছে, দেখো সবচেয়ে হালকা মৌল আসছে, এখন সবচেয়ে হালকা ধাতু, দেখো কাকে বলবা, সবচেয়ে হালকা ধাতু, ব্রেন খাটাও, ব্রেন খাটাও। সবচেয়ে হালকা ধাতু কে আসবে, লিথিয়াম, কারণ হচ্ছে হাইড্রোজেন অধাতু, বুঝছো, আগেরটা কিন্তু মৌল বলছে, হ্যাঁ হাইড্রোজেন কি অধাতু, বুঝছো, হাইড্রোজেন অধাতু, তারপরে আমরা কি বলবো, হাইড্রোজেন যেহেতু অধাতু, তারপরেরটা কি আছে ভাইয়া, হাইড্রোজেনের পরেই আছে হচ্ছে হিলিয়াম, হিলিয়াম অধাতু, তারপরে কি আসে, লিথিয়াম, তাহলে লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু। মজা লাগতেছে তোমাদের না বোর লাগতেছে বলো, নতুন কিছু শিখতে পারতেছো? এগুলো কিন্তু বইয়ে সারা জীবন দাগায়ও মুখস্থ করতে পারবে না, যেটা ভাইয়ারা অ্যানালাইসিস করে তোমাদের জন্য রেডি করতেছি, হ্যাঁ নতুন কিছু জানতে পারতেছো, বইয়ে কিন্তু দেখবা হচ্ছে মানে খুঁজে পাবা না, বাট পরীক্ষায় দেখবা প্রশ্ন এসে পড়বে। তো ওই পরীক্ষায় মানে অনেকবার বই রিডিং করার পরেও পরীক্ষায় না পারার মতো হতাশা পৃথিবীতে আছে, হাজারবার পড়ার পরেও পরীক্ষায় না পারার মতো হতাশা আছে, এই হতাশার মতো হতাশা আর কিছু নাই। এই কারণে ভাইয়া স্লাইড গুলো এইভাবেই রেডি করছে যেন পরীক্ষায় তোমার সব কমন পড়ে। তারপরে দেখো, সবচেয়ে কম স্ফুটনাঙ্ক কার, সবচেয়ে কম স্ফুটনাঙ্ক কার, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াম, সিএফ, ক্যালিফোর্নিয়াম। হ্যাঁ, ক্যালিফোর্নিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 98, মনে রাখবা, ক্যালিফোর্নিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 98। 97 কার, বার্কেলিয়াম, মনে আছে কারো, 98 তো ক্যালিফোর্নিয়াম, 97 কি, বার্কেলিয়াম। আচ্ছা, পরেরটা দেখো, স্ফুটনাঙ্কের ইংলিশ কি, দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, দেখো এগুলো আমাদের অনেক উচ্চারণ হবে, মেল্টিং পয়েন্ট, এটাকে বলা হয় গলনাঙ্ক, হ্যাঁ গলনাঙ্ক, আরেকটা আছে বয়েলিং পয়েন্ট, খেয়াল করো, বয়েলিং পয়েন্ট, এটাকে বলা হয় স্ফুটনাঙ্ক, হ্যাঁ মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, দুইটা জিনিস মাথায় রাখবা, হ্যাঁ। তারপর দেখো, সর্বাপেক্ষা সক্রিয় বা তড়িৎ ঋণাত্মক মানে ইলেকট্রোনেগেটিভ অধাতব মৌল কোনটা, তড়িৎ ঋণাত্মক মানে কি, ইলেকট্রোনেগেটিভ, নেগেটিভ অধাতব মৌল, ঠিক আছে, নন মেটাল কোনটা, ফ্লোরিন, ঠিক আছে, ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, ঠিক আছে 4, ওকে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত, 4, ফ্লোরিনের উপরে কিন্তু কারো তড়িৎ ঋণাত্মকতা নাই, এসএসসি তে পড়ে আসার কথা। সর্বাপেক্ষা বেশি স্ফুটনাঙ্ক শক্ত ভারী পদার্থ বিশিষ্ট, দেখো স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি কার, কোনটা সবচেয়ে বেশি শক্ত, কোনটা ভারী, কি হবে বলতো, দেখো একটু আগে আমরা একটা পড়ছিলাম অসমিয়াম, মনে আছে, অসমিয়ামের কি ঘনত্ব সবচেয়ে বেশি, ডেনসিটি, ডেনসিটি, ডেনসিটি সবচেয়ে বেশি, ওকে, ডেনসিটি সবচেয়ে বেশি। সো এইখানে যেহেতু অসমিয়ামের ডেনসিটি সবচেয়ে বেশি, তাহলে অসমিয়ামের বেশি হার্ড হবে, অসমিয়াম অনেক হেভি ওয়েটের হবে, অসমিয়াম কি হবে, অনেক বেশি বয়েলিং পয়েন্ট বিশিষ্ট হবে, অর্থাৎ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে, বুঝা গেছে? আচ্ছা, সবচেয়ে সফট মানে নরম ধাতু কোনটা বলো, সবচেয়ে নরম ধাতু কোনটা বলো, সবচেয়ে নরম ধাতু কোনটা, একজন সঠিক উত্তর দিচ্ছে, সিয়াম, এটা হচ্ছে প্ল্যাটিনাম, সর্বাপেক্ষা নরম ধাতু কোনটা, প্ল্যাটিনাম, সবচেয়ে নরম ধাতু কোনটা, প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম কি সবচেয়ে নরম ধাতু। আর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটা, নিষ্ক্রিয় মৌল, সর্বাপেক্ষা নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় গ্যাস কি, হিলিয়াম, তো সর্বাপেক্ষা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, ঠিক আছে, হিলিয়াম প্রচুর বেশি পরিমাণে নিষ্ক্রিয়, ইনার্ট, নিষ্ক্রিয় ইংলিশ কি আমরা জানি, ইনার্ট, হ্যাঁ ইনার্ট মানে যে রিঅ্যাকশন করে না, নিজের ভিতরে আবদ্ধ থাকে, ইনার্ট। ওকে, ডান, আমাদের কি শেষ, না শেষ না, দেখেন এত দ্রুত শেষ হবে না, আরেকটু দেখতে হবে। দেখেন দুষ্ট মৌলকে বলেন, একটু আগে পড়াইছি, দুষ্ট মৌলকে,
ঠিক আছে, দুষ্ট মৌল হাইড্রোজেন। আচ্ছা, আমরা তো একটু আগে সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল দেখলাম, মানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এখন ইলেকট্রো পজিটিভ কে, সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক, এটা সবচেয়ে বেশি আসে, এটা 10 স্টার, এটা 10 স্টার প্রশ্ন, এটা সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, সো ইলেকট্রো পজিটিভ, সবচেয়ে বেশি ইলেকট্রো পজিটিভ কে বলো তো? এটা হচ্ছে সিজিয়াম। এটা যখন এস ব্লক পড়াবো এগুলোর এক্সপ্লানেশন পড়াবো। হ্যাঁ, যখন যেটা পড়াবো এগুলোর এক্সপ্লানেশন পড়াবো। এটা কি সিজিয়াম, কি হবে সিজিয়াম। ওকে, তারপর দেখেন সর্বাপেক্ষা ভারী তরল কোনটা? ঠিক আছে, সর্বাপেক্ষা ভারী তরল, সর্বাপেক্ষা ভারী তরল, ভারী তরল কে হবে? মার্কারি। ঠিক আছে, সর্বাপেক্ষা ভারী তরল কে? মার্কারি। আর সবচেয়ে বেশি ঘাত সহ ধাতু মানে হচ্ছে যেটাকে তুমি যে কোনো আকৃতিতে নিতে পারো, অনেক মনে করো প্রেসার টেসার দিতে পারো, অনেক বাই দিতে পারো, যে কোনো আকৃতি। সবচেয়ে বেশি ঘাত সহ ধাতু কোনটা? এটা হচ্ছে গোল্ড। ঠিক আছে, গোল্ড বা অরাম। ঠিক আছে, গোল্ড বা অরাম। আর সবচেয়ে বৃহৎ অণু কোনটা? এটা হচ্ছে ফুলারিন, কার্বন 60। এটাকে কি বলা হয়? ফুলারিন। এটা জৈব জগতে গিয়ে পড়বো। হ্যাঁ, এটাকে কি বলা হয়? ফুলারিন। এটা সবচেয়ে বৃহৎ অণু, কার্বন 60। সর্বাপেক্ষা বৃহৎ অণু কোনটা? ঠিক আছে, এটা হচ্ছে ফুলারিন। ঠিক আছে, ওকে। এস ব্লক আজকে আর না ধরি, এস ব্লক আজকে আর না ধরি, আজকে যতটুকু পড়াইছি এতটুকুই থাকি। এরপরে আর পড়াইলে তোমাদের উপর প্রেসার হয়ে যাবে, তাই না? এরপর আর পড়াইলে তোমাদের উপর প্রেসার হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঘাত সহ, ঘাত সহ মানে হচ্ছে সবচেয়ে বেশি যেটা প্রেসার অ্যাবজর্ব করতে পারে বা যে কোনো শেপে যাইতে পারে, এটা হচ্ছে ঘাত সহ মিন। তাও একটু গুগল ট্রান্সলেটে দেখে নিও। হ্যাঁ, আজকে পোল দিব না, আজকে পোল দিব না, নেক্সট দিন দিব। ঠিক আছে, আজকে পোল দিব না। তাও তোমরা চাইলে কিছু দিতে পারি। দিবে? পোল দিবে? কিছু প্রশ্ন আছে আমার কাছে। হ্যাঁ, পোল দিবে। আচ্ছা, যারা ফেসবুকে আছো তোমরা সবাই ইয়াতে এসে পড়ো, ওয়েবে এসে পড়ো। হ্যাঁ, আমি কিছু পোল দেই তোমাদের জন্য। দাঁড়াও, আমি একটু ইয়াকে ডাক দিই। এই নোমান, আসো তো। আচ্ছা, হিলিয়াম ইনার্ট বাট হিলিয়াম ব্লাস্ট হয় কেন? ওইখানে প্রেসারের একটা ব্যাপার স্যাপার আছে। আসো, কিছু বল দিবা, আসো। ওকে, আসো, রেডি সবাই? মোটামুটি অনেকেই আসছে। আর কারো তারা থাকলে চলে যেতে পারো, প্যারা নেই, বুঝতে পারছো? একটু পোল টোলের মজা নিয়ে যাও। দিছো? লঞ্চ করো। 30 সেকেন্ড, 30 সেকেন্ড। ওকে, আমি প্রথম প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্নটা উত্তর দিবে। এটা গত দিনেরই পড়া ছিল। এটা বেশি সময় দেওয়া যাবে না। দাঁড়া, আরেকটু দক্ষ, সবাই আসছে মাত্র। এটা স্টপ করে দাও, এটা টাইম বেশি নেই। ফার্স্ট হয়েছে সিয়াম। সিয়াম তো গত দিনও ফার্স্ট হয়েছিল অনেকগুলোতে। তারপর হচ্ছে সাদিদ আছে, মাশরুরা মুন আছে। হ্যাঁ, পরেরটা লঞ্চ করে দাও ব্রো, পরেরটা লঞ্চ করে দাও। ইয়েস, লঞ্চ। হ্যাঁ, আমি সরি, আমার কারণে মনে দেখতে পারবে না অপশন টপশন। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? তো স্টপ করে দিতে পারো। ফার্স্ট হইছে রিফাত। ঠিক আছে, 81 জন সঠিক উত্তর দিছে, অনেকেই ভুল দিছে। অনেকে বি কেন দিছে? ইলেকট্রন সংখ্যা না, ইলেকট্রন বিন্যাস। দেখছো, আমি জানতাম অনেকেই ভুল করবে। ঠিক আছে, অনেকেই ভুল করবে, আই নো। ঠিক আছে, সো প্যারা নাই। তারপরে দেখি কি প্রশ্ন আসে। পরেরটার প্রথমটা দিবে। হ্যাঁ, দাও।
গ্রুপ 3 এর মৌলসমূহের জন্য নিম্নের কোনটি সঠিক? কোনটা সঠিক? সবাই সবাই উত্তর দাও। তোমরা অনেকেই গতদিন নোট শেয়ার করছো, অনেক সুন্দর হয়েছে। গ্রুপে পোস্ট করার ক্ষেত্রে তোমরা একটু সুন্দর যে নোটগুলো ওইগুলো শেয়ার করো। ডিসকাশন গ্রুপেও প্রবলেম জানাচ্ছ, আরো বেশি পোস্ট করো, সমস্যা নেই। গ্রুপে আমি অ্যাক্টিভ আছি, মোটামুটি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো মাত্র 45 জন সঠিক উত্তর দিচ্ছে। দেখো বলছে কোনটা সঠিক। এখানে দেখো কি দেওয়া আছে, দেখো এত মানুষ ভুল উত্তর দিচ্ছে এইটা, যে এ দিছে 20 জন, বি দিছে 19 জন, সি দিছে 13 জন। দেখো পারমাণবিক সংখ্যা বলছে, হ্যাঁ অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কি 31? কখনোই না। অ্যালুমিনিয়াম 13, ইন্ডিয়াম তো না, গ্যালিয়ামও না। বোরন দেখো 5, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। ডি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো এত ইজিটা তোমরা অনেকেই পারো নাই। চ্যাট গুলো দেখি তো কি অবস্থা সবার। ঠিক আছে, কি বলে পুল অপশন কোথায়? সবাই পারতেছে। দেখো চ্যাটে না, পোলটা কই পাবে ওরা? স্টুডেন্ট ভার্সনে স্ক্রিনেই তোমাদের পোল উঠবে। হ্যাঁ, তো তো নেট দুর্বল, পোল দেরিতে আসে। আচ্ছা এইটা দেখো, এই হুম, লঞ্চ করো দ্রুত। সবাই দ্রুত। আধুনিক পর্যায় সারণী সম্পর্কে কোনটি সঠিক নয়? স্টপ করে দাও। কি অবস্থা এইখানে? আল্লাহ এ দিছে এতজন। এই তোমরা কি এটা দেখো না এখানে যে না আছে? এই চ্যাটটা দাও তো একটু দেখি। এই তোমরা কি দেখো নাই যে এখানে না আছে? ঠিক আছে, দেখো এখানে যে নয়টা দেখো নাই তোমরা? কোনটা ভুল চাইছে? কোনটা ভুল চাইছে? রিফাত ফার্স্ট, তারপর হচ্ছে আরিমা সেকেন্ড, মুন থার্ড। হ্যাঁ, ওয়াও। দেখো এখানে কোনটা সঠিক নয়? দেখো মোট 109টি মৌল আছে, এটা ভুল, বাকি সবকিছু ঠিক। এই প্রশ্নটা মেডিকেলে আসছিল, বুঝছো, ম্যাটে আসছিল। মেডিকেলে এই ধরনের প্রশ্ন অনেক আসে, মানে কোনটা ভুল কোনটা সঠিক নয়। ঠিক আছে, ওকে ডান। অনেকেই ভুল উত্তর দিচ্ছে। আচ্ছা পরের প্রশ্ন দেখি কি আছে। আচ্ছা পরেরটা দিচ্ছি। পোল লঞ্চ হচ্ছে। প্রথমটা উত্তর দাও। নাইট্রোজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? কি হবে বলো, স্টপ করো। নাইট্রোজেন কোনটা? নাইট্রোজেন গ্রুপ 5 এতে। এটা একদম ইজি, তাও অনেকে ভুল করছো। দেখো গ্রুপ 5 এ, গ্রুপ 15 মিন্স 5 এ। ঠিক আছে, 5 এতে কয়টা আছে রে বাবা? 5 এতে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। যারা ভুল করছো শুধরায় যায়। আচ্ছা পরেরটা দেখো, পরেরটার উত্তর দাও। পর্যায় সারণীর জন্য কোনটা সঠিক নয়? পর্যায় সারণীর জন্য কোনটা সঠিক নয়? তো এটাও অনেকে ভুল উত্তর দিচ্ছে। দেখো ভুলটা চাইছে, দেখো এখানে কি সঠিক নয়। দেখো ভুলের পরিমাণটাই বেশি, প্রায় হচ্ছে
138 জনের ভিতরে 75 জন সঠিক দিচ্ছে। দেখো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে প্রত্যেকটিতে 8টি করে মৌল আছে। হ্যাঁ 2 নম্বরে 8টি আছে, 3 নম্বরে 8টি মৌল। আমরা কি পড়ছিলাম 2 8 8 ম্যাজিক নাম্বার পড়ছিলাম না। পটাশিয়াম এবং ক্রিপ্টন চতুর্থ পর্যায়ের মৌল। দেখো এই হাইলিনাকে এই পটাশিয়াম চতুর্থ পর্যায়ে। তারপর দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন দুইটাই কি চতুর্থ পর্যায়ের মৌল, এটাও সঠিক। ষষ্ঠ পর্যায়ে সিজিয়াম থেকে রেডন পর্যন্ত 32টা মৌল। দেখো সিজিয়াম তো ষষ্ঠ পর্যায়ে, এইখানে রেডন পর্যন্ত টোটাল 32টা মৌল আছে। আমরা পড়ছিলাম না 2 8 8 32, এটাও সঠিক। তিনটা যেহেতু সঠিক তার মানে এটা ভুল। আর এটা দেখো অপরিচিত লাগতেছে, ডি নাম্বারটা সঠিক নয়, ভুল। বুঝা গেছে? তো আজকে পোল এই পর্যন্তই, চ্যাটে যাও। আজকে পোল এই পর্যন্তই, আর বেশি না দিয়ে তোমাদের নার্ভাস না করি, আরো দিব বুঝছো। আরো কিছু হোমওয়ার্ক আছে, এগুলো মনে হয় অন্য চ্যাপ্টারের, ঠিক আছে? কিছু প্রশ্ন আছে অন্য চ্যাপ্টারের, ওইগুলো দেওয়া যাবে না। হ্যাঁ দিতাম, কারণ আজকে আমার প্ল্যান ছিল এস ব্লকও পড়ানোর। ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান, সমস্যা নাই। কোনটা আধুনিকতম? ওকে, তো এই পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস কবে আমি একটু ক্লাস ডেট গুলা বলে দিই। পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার তোমার সাথে আমার। হ্যাঁ এরপরে সঞ্জয় দাদার কিন্তু ক্লাস আছে। হ্যাঁ সঞ্জয় দাদার ক্লাস আছে। ওকে, পোল দেরিতে আসে হয়তো বা তোমার নেট প্রবলেম, আর কিছু না। হ্যাঁ ওকে, আর এক্সাম হচ্ছে রবিবার এক্সাম। এই পর্যন্ত যা যা পড়ানো হয়েছে রবিবার কি এক্সাম হবে, রবিবার এক্সাম। ওকে রবিবার এক্সাম। এই সপ্তাহে যা যা পড়ানো হয়েছে মানে হচ্ছে সঞ্জয় দাদা যতটুকু পড়াইছে, আমি যতটুকু পড়াইছি, এর উপরে রবিবারে এক্সাম। ওকে ডান, এক্সামে ভালো করতে হবে, উইকলি এক্সাম। হ্যাঁ এমসিকিউ তে হবে, উইকলি এক্সাম গুলো এমসিকিউ, প্যারা নাই, চিল। হ্যাঁ ভালো থেকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হবে।